আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভূত.কমের আজকের এই ঘটনাটি আমি আমার গ্রামের এক ভাইয়ের কাছ থেকে শুনেছি। আজকের ঘটনাটি একটি গ্রাম কেন্দ্রিক ঘটনা। ঘটনার সূত্রপাত মুক্তিযুদ্ধেরও অনেক আগে, আনুমানিক 1950-1960-এর মাঝামাঝি কোনো একটা সময়ে ঘটনাটির সূত্রপাত হয়। ঘটনাটি ঘটে নাটোর জেলার বড়াইগ্রাম থানার কোনো এক গ্রামে। ঘটনার সূত্রপাত 1950-1960-এর দশকে হলেও আমি ঘটনাটি মুক্তিযুদ্ধের সময়কাল থেকেই শুরু করছি। আমি যে ভাইয়ের কাছ থেকে ঘটনাটি শুনেছি সেই ভাইয়ের ভাষাতেই শুরু করছি আজকের ঘটনা। যুদ্ধ তখনও শুরু হয়নি, চারিদিকে চলছে স্বাধীনতার চেতনায় মত্ত হয়ে চলার খেলা। আমাদের গ্রামটি ছিল বন জঙ্গলে ঘেরা সবুজ একটি গ্রাম। যে কেউ দেখলেই যেন এর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে নিজের প্রশান্তি খুঁজে পেত। গ্রামটি শহর অঞ্চল থেকে বেশ ভালোই দূরে ছিল। তখনকার যাতায়াত ব্যবস্থাও তেমন একটা উন্নত ছিল না, তাই বাইরে থেকে আমাদের গ্রামে মানুষের আনাগোনা তেমন ছিল না। গ্রামের মোট জনসংখ্যাও ছিল বেশ কম। মূলত কৃষিকাজ, মাছ ধরা, গবাদি পশু পালনই ছিল এখানকার মানুষের মূল পেশা। আমাদের গ্রাম ঘেঁষে বয়ে চলেছে খরস্রোতা এক নদী। নদীর ধারে কিছু দূর পর পর ছিল প্রকাণ্ড 3টি বট গাছ, আর সামান্য দূরে ছিল বিশাল এক বড় আম গাছ। এখানেই মূলত জেলেরা মাছ ধরত। আজ তাদের মধ্যেই 7 জন জেলে এবং এই সবুজ গ্রামের পরিণতি শেয়ার করতে যাচ্ছি। 7 জেলে বন্ধু সবসময় একসাথেই মাছ ধরত। এক একদিন নদীর এক এক কোনায় বিচরণ করত তারা এবং মাছ ধরত। কখনো বা বেশি মাছ পেত, আবার কখনো বা কম। এভাবেই তাদের জীবন দিব্যি কেটে যাচ্ছিল। নদীর নানান অংশে মাছ ধরতে ধরতে তারা একদিন অবিশ্বাস্য এক অংশের সন্ধান পায়। প্রতি জ্যোৎস্না রাতে নদীর একটি নির্দিষ্ট স্থানের অনেকটা অংশ জুড়ে প্রায় গোলাকার ভাবে চাঁদের আলো ঠিকরে ঠিকরে পড়তে দেখা যেত, আর সেখানে অনেক বড় বড় মাছকে ঘাই মারতে দেখা যেত। প্রথম কয়েকদিন অস্বাভাবিক ভাবে তারা সেখানে মাছ ধরতে যাবার সাহস করেনি, কিন্তু প্রায় প্রতি জ্যোৎস্না রাতেই যখন তারা একই ব্যাপার লক্ষ্য করতে থাকে, তখন তাদের মনে কিছুটা সাহস সঞ্চিত হলো। তারা একদিন সেখানে মাছ ধরার সিদ্ধান্ত নেয়। রাতের বেলা 7 বন্ধু একসাথে বের হয়ে নদীর সেই অংশের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে তারা মনে কিছুটা ভয় নিয়েই জাল ফেলা শুরু করে। জাল ফেলে কিছুটা সময় ভালো মাছ পাবার আশায় বুক বেঁধে অপেক্ষা করতে থাকে। জাল তোলার সময় হলে 7 জন মিলেই জাল তুলতে শুরু করে, কিন্তু জাল তুলতে তাদের বেশ বেগ পোহাতে হলো। অনেক কষ্টে জোর লাগিয়ে জাল তোলার পর তারা অবাক হয়ে একে অপরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হঠাৎই তাদের মধ্যে একজন বলে ওঠে, আল্লাহ, এতদিনে আমাদের মুখ তুলে তাকিয়েছে। দেখ ভাই, কত মাছ! জীবনে একসাথে এত বড় বড় মাছ কোনোদিন দেখিনি। এগুলো মাছ না রে ভাই, এগুলো আমাদের মুখের হাসি। তবে প্রত্যেকেই একে অপরের দিকে তাকিয়ে জীবনের সব থেকে প্রশান্তির হাসিটা হাসে সেদিন। এক একজনের হাসি যেন গাল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। জেলে হলেও তাদের মধ্যে লোভ লালসা খুব একটা ছিল না, তাই যতটুকু মাছ তারা সেদিন পেয়েছিল সেসব নিয়েই বাজারে চলে যায় মাছ বিক্রির উদ্দেশ্যে। বড় বড় নদীর রুই, কাতলা, চিতল, আইড় এসব মাছ নিয়ে বাজারের একটি দোকানে সাজিয়ে বসে। টাটকা জ্যাটা মাছগুলো খুব দ্রুত বিক্রিও হয়ে যায়। মনের খুশিতে 7 বন্ধু বাসায় ফিরে আসে। আজ তাদের রোজগার আয়ের তুলনায় প্রায় 5-6 গুণ বেশি আয় হয়েছে। প্রত্যেকেই বাড়ি ফিরে আসার সময় বউ বাচ্চাদের জন্য কিছু না কিছু কিনে নিয়ে এসেছে। বাড়ি ফিরে রাতের খাবার শেষ করে ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে প্রশান্তির এক ঘুম উপভোগ করে প্রত্যেকেই। সকালে ঘুম থেকে উঠে তারা একে অপরের সাথে দেখা করে, আর বাড়তি রোজগারের টাকা থেকে কিছু টাকা ব্যবহার করে চাল ডাল সহ প্রয়োজনীয় বাজার সদাই করতে বাজারে চলে যায়। বাজারে গিয়ে তারা অদ্ভুত এক প্রশ্নের সম্মুখীন হয়। কিছু মানুষ তাদেরকে দেখে জিজ্ঞেস করে, এই যে ও জেলে ভাইরা, গতকাল মাছগুলো কোথা থেকে ধরেছিলি বলতো? এরকম মাছ তো আগে কখনো বাপের জন্মে খাইনি, অনেক স্বাদ ছিল মাছের। কিন্তু একজন ক্রেতার কথা শেষ হতে না হতেই আরেকজন এসে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে বলে, কি মাছ বিক্রি করলি তোরা? একটা মাছ মুখে দিতে পারলাম না, রান্না করার পর তরকারিতে মাছ কেন, মাছের কাঁটাও খুঁজে পেলাম না। এটা কেমন মাছ? লোক ঠকানোর নতুন ধান্দা বের করেছিস? দ্বিতীয় ক্রেতার কথা শেষ হতে না হতেই প্রথম ক্রেতা বলে ওঠেন, 2টা মাছ কেটে রান্না করা হলেও তরকারিতে মাছ পেয়েছি মনে হয় একটা। মাছের মাথার লেজ ছিল একটা করেই। এর কারণ জানতেই তোদেরকে দাঁড় করিয়েছি। নিজের মনের ভুল ভেবেই নিতাম, যদি না এই ভাইজানের কথা না শুনতাম। এসব শুনে জেলেরা বেশ আতঙ্কিত হয়ে পড়ে।
কেননা গতকাল অনেক মাছ তারা বিক্রি করেছে। সেই ছোটবেলা থেকেই বাপদাদার সাথে মাছ ধরে বাজারে বিক্রি করে আসছে তারা। কখনোই এমন কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি। কিন্তু ক্রেতারা যা বলছে তা কি আদৌ বিশ্বাসযোগ্য কোনো কথা? ক্রেতাদের তোপের মুখে কিছু টাকা ফেরত দিয়ে তারা সামান্য বাজার করেই বাড়ি ফিরে আসে। রাতে তারা আবার সেখানেই মাছ ধরতে চলে যায়। আজ জাল ফেলে যেন গতকালের চেয়েও বেশি মাছ পায় তারা। কিন্তু আজ মাছ ধরে কেন যেন তারা খুব একটা খুশি হতে পারছে না। সকালের ঘটনাটি সারাদিন ক্রমাগত তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ভয়ে ভয়ে মাছগুলো নিয়ে তারা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজারে গিয়ে তারা মিশ্র মতামতের সম্মুখীন হয়। গতকাল যারা মাছ কিনেছে তাদের কেউ কেউ মাছের বেশ প্রশংসা করছে, আবার কেউ কেউ নিন্দে। যারা গতকাল কেনা মাছের প্রশংসা করছে তারা আজও থলে ভর্তি করে মাছ নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ তাদেরকে গালমন্দ করেই যাচ্ছে। এভাবেই আজও সব মাছ বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিয়ে বাসায় ফিরে আসে তারা। রাতে তেমন একটা ভালো ঘুম হলো না। সকালে ঘুম থেকে উঠে 7 জন মিলে বাজারে গেল গতকাল বিক্রি হওয়া মাছ নিয়ে কোনো কথা হচ্ছে কিনা তা জানার জন্য। আজ বাজারে অনেকেই তাদের ওপর প্রসন্ন। যারা গতকাল মাছ কিনেছে সবাই খুশি। আজ কোনো খারাপ মন্তব্যের সম্মুখীন হতে হয়নি তাদের। মনে যেন খুশির জোয়ার আসতে শুরু করে তাদের। খুশি মনে বাসায় ফিরে এসে রাতের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই মাছ ধরে বিক্রি করতে করতে তাদের দিন ফেরে। প্রায় 3 মাসের মতো পেরিয়ে যায়। প্রতিনিয়ত এভাবে সুস্বাদু মাছ বিক্রি করতে করতে তাদের আর্থিক অবস্থা একেবারে পাল্টে যায়। কিন্তু তবুও তারা অন্য কোনো পেশায় মনোনিবেশ করেনি। এদিকে দেশ স্বাধীন হবে এমন খবর শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ করেই পুরনো সেই সমস্যাটি আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। হঠাৎ করেই বেশ কয়েকদিন যাবৎ যারাই তাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে প্রত্যেকেই জানাচ্ছে মাছ পাওয়া যাচ্ছে না তরকারিতে। মাছ কোটা বাছার পর টুকরো করে তরকারিতে দেওয়ার পর পর্যন্ত সব ঠিক থাকে, কিন্তু রান্না হবার পর তরকারিতে মাছের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। এছাড়াও ছোট মাছ রান্না করলে সেগুলো একইভাবে উধাও হয়ে যায়। গ্রামের মোড়ল এসব জানার পর 7 জন জেলেকে ডেকে পাঠায় এসবের কারণ জানার জন্য। সবাই ভাবতে শুরু করে এই 7 জন জেলে হয়তো জাদু টোনা করে, যার মাধ্যমে এত এত মাছ বিক্রি করতে সক্ষম হচ্ছে। জেলেদেরকে মোড়ল সাহেবের বাড়িতে হাজির করা হয়। মোড়ল সাহেব তাদেরকে কোনো রকমের বকাঝকা না করে এসব কেন হচ্ছে তা জিজ্ঞেস করেন। বেচারা জেলেরা ভয়ে কান্নাকাটি শুরু করে। হুজুর, বিশ্বাস করেন, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, এসবের কোনো কারণ আমরা জানি না। আমরা মাছ ধরি আর বিক্রি করি, কিন্তু এসব কেন হচ্ছে আমরা জানি না। আর আমরা কোনো জাদুটোনাও করিনি। আমরা সৎ পথে ব্যবসা করি, আল্লাহকে ডরাই। ওপরে আল্লাহ আছে, সবই দেখেন আল্লাহ। আমরা কোনো অন্যায় করিনি, আমাদেরকে ছেড়ে দেন। দিলের কথা শুনে মোড়ল জিজ্ঞাসা করেন, আচ্ছা, তোমরা যে মাছ ধরো তা কি কখনো নিজেরা রান্না করে দেখেছো, নাকি সব মাছ বিক্রি করে দাও? উত্তরে জেলেরা জানায় তারা সব মাছই বিক্রি করে দেয়, নিজেদের খাবার জন্য কোনো মাছ রাখে না। এটিই তাদের একমাত্র জীবিকা। জেলেদের কথা শুনে মোড়ল সাহেব বলেন, আজ রাতে মাছ ধরে শুধুমাত্র 7টি বড় মাছ যেন তারা বিক্রি না করে নিজের বাড়িতে নিয়ে যে রান্না করে খায়। যদি কোনো সমস্যা না হয় তাহলে ঠিক আছে, আর সমস্যা হলে এর কারণ জানার প্রয়োজনীয়তা আবশ্যক। জেলেরা মোড়ল সাহেবের কথা শুনে সেখান থেকে চলে আসে আর রাতের জন্য অপেক্ষা করতে থাকে। সেদিন রাতে তারা মাছ ধরে 7টি বড় বড় মাছ নিজেদের খাবার জন্য নিয়ে আসে। তারা কেটে বেছে রান্না করার পর তাদের পরিবারের প্রত্যেকেই সেগুলো স্বাভাবিকভাবেই খেতে পেরেছিল। পরদিন সকালে মোড়ল সাহেবকে গিয়ে তারা সব জানায় এবং প্রমাণস্বরূপ মাছের 7টি মাথা আর কিছু কাটা নিয়ে আসে। মোড়ল কিছুক্ষণ চুপ থেকে তাদের জিজ্ঞাসা করেন, আচ্ছা বলতো, তোরা কোত্থেকে মাছ ধরিস? তোরা তো প্রতিদিন মাছ বিক্রি করিস, কিন্তু প্রতিদিন এত বড় বড় আর এত বেশি মাছ তোদের কাছে থাকে না, কারণ কি? উত্তরে জেলেরা বলে, প্রতি পূর্ণিমা রাতে তারা নদীর মাছ বরাবর এক জায়গা থেকে মাছ ধরে। সেখানে শুধুমাত্র পূর্ণিমার রাতে একটি বিশাল জায়গা জুড়ে আলো ছড়িয়ে পড়ে। শুধুমাত্র সেই পূর্ণিমা রাতেই বিশাল আকৃতির মাছগুলো পাওয়া যায়। তাদের কথা শুনে মোড়ল সাহেব মনে মনে ভাবেন, জেলেরা হয়তো সত্যি কথাই বলছে, এখানে তাদের কোনো দোষ নেই। নিশ্চিত হবার জন্য মোড়ল সাহেব ওনার তরফ থেকে একজন লোক পাঠিয়েছিলেন শেষ যেদিন জেলেরা মাছ ধরতে গিয়েছিল সেদিন। মোড়ল সাহেব জেলেদের চলে যেতে বলেন আর মনে মনে জেলেদের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকেন। তিনি পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করার জন্য মনস্থির করেন। দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে যায়। একদিন সন্ধ্যায় মোড়ল সাহেব লক্ষ্য করেন আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। সেদিন রাতেই তিনি জেলেদের ডেকে পাঠান। জেলেরা মোড়ল সাহেবের তলব পেয়ে চলে আসে তার বাসায়। মোড়ল সাহেব জেলেদের ডেকে বলেন, আজ তোরা মাছ ধরবি? যে জায়গা থেকে ওই মাছগুলো ধরতি বলেছিলি সেখান থেকে ধরবি।
আজ আমিও তোদের সাথে যাব। মাছ যতগুলো জালে উঠুক না কেন, আমরা 8 জন 8 প্রকারের শুধুমাত্র 8টি মাছই নিজেদের বাড়িতে এনে আজ রান্না করে দেখবো কোনো সমস্যা হয় কিনা। সবার এই সমস্যা নাও হতে পারে, কিন্তু একজনেরও যদি সমস্যা হয় তাহলে কি করা যায় তা নিয়ে ভাববো। তোরা বাড়ি যা, তোদের জাল পাতিল যা যা প্রয়োজন সব নিয়ে আবার আমার বাড়িতে আয়, এরপর একসাথে বের হব। জলদি যা। মোড়লের কথা শুনে জেলেরা বাড়িতে চলে যায় প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য। জিনিসপত্র নিয়ে মোড়লের কথা মতো আবার চলে যায় মোড়লের বাড়িতে। সেখানে গিয়ে তারা দেখতে পায় মোড়ল তাদের সাথে যাবার জন্য তৈরি হয়েই বসে আছেন। নদীর কাছাকাছি আসার পর তারা 8জনই নৌকায় করে নদীর সেই জায়গায় চলে যায়। মোড়ল সাহেব সেখানে গিয়ে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গায় শুধু গোলাকার ভাবে চাঁদের আলো ঠিকরে পড়ছে। জেলেরা এসব দেখে অভ্যস্ত ছিল জন্য তারা কোনো প্রকার বিলম্ব না করে মাছ ধরতে শুরু করে। জাল ফেলার পর বরাবরের মতোই অপেক্ষা করে জাল তোলা হয়। আজও জালে ধরা পড়েছে অনেক মাছ, ছোট বড় মিলিয়েই। সব মাছের মধ্যে থেকে মোড়ল সাহেব 8টি মাছ নির্বাচন করে দেন 8 জনের জন্য। মাছ নিয়ে তারা বাড়ি ফিরে আসে। মোড়ল সাহেব বাড়ি ফিরে এসে মাছ কেটে বেছে রান্না করার পর দেখেন মাছ তরকারির কড়াইয়ে নেই। সম্পূর্ণ তরকারি অন্য পাত্রে ঢেলে দিয়েও মাছের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। সকালে জেলেরা আসে মোড়লের বাড়িতে। তাদের 4 জনের সাথে একই ঘটনা ঘটেছে, কিন্তু বাকি 3 জন মাছ খেতে পেরেছিল ঠিকই। এমন অবস্থায় মোড়ল সাহেব গ্রামের ইমামের শরণাপন্ন হন। ইমাম সাহেবকে সেদিন রাতের সব ঘটনা খুলে বলা হয়। ইমাম সাহেব সব শুনে বলেন, হতে পারে এটা কোনো জিন ঘটিত সমস্যা, আমি এখনই সঠিক বলতে পারছি না, তবে আমি সাবধান করে দিচ্ছি ওই জায়গা থেকে আর মাছ না ধরতে। সব শুনে মনে হচ্ছে একটা সমস্যা ওই জায়গায় অবশ্যই আছে। ওই জায়গার আশপাশ থেকেও মাছ ধরা ঠিক হবে না। অন্য কোথাও থেকে মাছ ধরে দেখা যাক সমস্যা হয় কিনা। সমস্যা হলে পরে কি করা যায় তা ভাবা যাবে। আর যদি সমস্যা না হয় তবে এই বিষয় নিয়ে আর বেশি এগোনো ঠিক হবে না। ইমাম সাহেবের কথা শুনে জেলেরা অন্য জায়গায় মাছ ধরতে শুরু করে। দেখতে দেখতে 4-5টি পূর্ণিমা অতিক্রম করে। সব একেবারেই স্বাভাবিক, আগের মতো কোনো সমস্যা হচ্ছে না। আর এই সমস্যা থেকে যেন গ্রামবাসী অবশেষে পরিত্রাণ পেয়ে গেল। কিন্তু গ্রামবাসী পরিত্রাণ পেলেও জেলেরা কি আসলেই পরিত্রাণ পেয়েছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। বেশ কিছুদিন এভাবে চলার পর জেলেদের মধ্যে কেউ কেউ অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। তারা দেখে স্বপ্নে কেউ একজন গম্ভীরভাবে অন্ধকারের ভেতর থেকে বলছে, মাছ ধরবি না? ধরতেই হবে। মাছ ধরা বন্ধ করা যাবে না। মাছ ধরা বন্ধ করলে তাদের জীবনের প্রদীপ নাকি বন্ধ হয়ে যাবে, সাথে তাদের পরিবারেরও। আগামী পূর্ণিমা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। বাঁচতে চাইলে মাছ ধরতে হবে। এবং তারা আরো বলে, এভাবে চললে গোলা ভরা ধান, মহামূল্যবান রত্ন রাতারাতি ভাগ্য পাল্টে যাবে। তারা ভাও থাকতে চায় নিশ্চয়ই। যে 4 জন জেলে বাসায় রান্না হওয়া তরকারি থেকে সেদিন মাছ উধাও হয়ে গিয়েছিল, সেই 4 জন এই স্বপ্ন দেখতে শুরু করে। তারা একে অপরের সাথে এই ব্যাপারটি শেয়ার করলে বাকি 3 জন হেসে সব উড়িয়ে দেয় আর ভাবে এরা 4 জন হয়তোবা তাদেরকে ভয় দেখানোর জন্য এসব বলছে। কিন্তু না, পরদিন রাতে বাকি 3 জনও একই স্বপ্ন দেখে। এবার স্বপ্নে তাদেরকে একই ব্যাপারে অন্য কারোর সাথে কথা বলতে কড়াভাবে নিষেধ করে দেয়া হয়। সবাই স্বপ্নটি দেখার পর বুঝতে পারেন এটি আসলে নিছক কোনো স্বপ্ন না, এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। কিন্তু কারণ যাই থাকুক না কেন, নিজেদের পরিবার পরিজনের সুরক্ষার জন্য তারা স্বপ্নাদেশ মানতে বাধ্য হয়। তারা পুনরায় স্বপ্ন দেখে এবং স্বপ্নে পাওয়া আদেশ অনুযায়ী কাজ করতে রাজি হয়। সেদিন সকালে তারা ঘুম থেকে উঠে তাদের উঠোনে দেখে বিশাল গোলা, যা ধানে একেবারে পরিপূর্ণ। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে মহামূল্যবান স্বর্ণালঙ্কার। এসব দেখে তারা খুশিতে যেন আত্মহারা হয়ে যায় আর জিনের কথা মতো কাজ করতে বেশি আগ্রহী হয়ে যায়। আসলে লোভ একবার ধরলে সহজে ছাড়ে না। এক্ষেত্রে তাই হয়েছে এবং এই লোভের ফলস্বরূপ কোনো এক পূর্ণিমা রাতে সেখান থেকে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে তারা। টানা 1 মাসের মতো সময় সেখান থেকে তারা বাধ্য হয়ে মাছ ধরে। কিন্তু সেখান থেকে ধরা মাছ তারা বাজারে বিক্রি করেনি, কারণ বাজারে এই মাছ বিক্রি হলে সমস্যা আবার দেখা দেবে এবং সবাই তাদের নিষিদ্ধ স্থান থেকে মাছ ধরার ব্যাপারে জেনে যাবে। তাই তারা সেখান থেকে মাছ ধরার পাশাপাশি অন্য একটি স্থান থেকেও মাছ ধরতে শুরু করে, যা তারা বাজারে বিক্রি করত। এভাবে সব ঠিকভাবেই চলছিল। হঠাৎ একদিন তারা আবার স্বপ্নে সে অবয়বকে দেখে। এবারে সে অবয়ব অন্ধকারাচ্ছন্ন দেখালেও আগের থেকে কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছিল। জেলেরা যেখানে মাছ ধরত তার পাড়ে ছিল একটা বিশাল বড় আম গাছ। সেই আম গাছের ধারে কেউ একজন একটি কালো সিংহাসনে রাজার মতন বসে আছে। তার হাতে একটি প্রকাণ্ড লাঠি। সে স্বপ্নে তাদেরকে একটি করে আদেশ দেয়
যা পালন করতে তারা বাধ্য, অন্যথা জীবনের ঝুঁকি আছে। ঝুঁকিটা শুধুমাত্র তাদের জীবনের নয়, তাদের পরিবারেরও। তারা সকলে এই স্বপ্ন দেখে বুঝতে পারে অবশ্যই কেউ একজন তাদেরকে এমন একটি স্বপ্ন দেখিয়েছে। তারা ভয়ে ভয়ে পরের দিন চলে যায় নির্ধারিত স্থানে মাছ ধরার জন্য। মাছ ধরতে গিয়ে তারা দেখে তাদের দেখা স্বপ্নের মতোই কেউ একজন একটি কালো সিংহাসনে বসে আছে, যার হাতে প্রকাণ্ড এক লাঠি। সে হাতের ইশারায় নদীর ধারে থাকা 3টি বটগাছ দেখিয়ে বলে, এই বটগাছ 3টি দেখেছ? এই 3টি গাছ তোমাদের কাটতে হবে। এই গাছ কাটার জন্যই তোমাদেরকে ডেকেছি। যত দ্রুত সম্ভব এই গাছ তোমাদেরকে কাটতে হবে। প্রস্তুত থাকো, আগামী পূর্ণিমায় আমি আবার আসব। এই বলে অবয়বটি মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন ঘটনাটি এবার কোন দিকে মোড় নিচ্ছে? হয়তোবা এই গাছ 3টির কোনো একটি ইতিহাস রয়েছে। কি হতে পারে এই ইতিহাস? চলুন জেনে আসা যাক। এই 3টি বটগাছ এখানে কিভাবে এসেছে, কোত্থেকে এসেছে তা অনেকেরই অজানা। শুধুমাত্র গ্রামের কিছু মুরব্বী ব্যক্তিবর্গ এই ব্যাপারটি সম্পর্কে জানেন। 1950-60-এর দশকে এই গ্রামে একটি ঘটনা ঘটে। ঘটনাটি বলার আগে ঘটনাটির কারণ জানাটা জরুরি। আপনারা অনেকেই হয়তো জানেন, জিন মানুষের মতো একটি জাতি। জিন জাতিরা সামাজিকভাবে বসবাস করে। তাদের সমাজেও মতবিরোধ, মতামতের ভিন্নতা থাকে। তাদের জের ধরেই মানুষের মতো জিন জাতীয় সমাজ থেকে মাঝে মাঝে বিতাড়িত হয়। ঠিক তেমনি এক জিনের পরিবারকে তাদের সমাজ থেকে বিতাড়িত করে দেয়া হয় এবং তাদের বাসস্থান খোঁজার উদ্দেশ্যে তারা একটি গ্রামে এসে পৌঁছায়। এই পরিবারে ছিল বাবা ও 3 সন্তান। অনেক দূর ভ্রমণ করার কারণে 3 সন্তান বেশ ক্লান্ত হয়ে পড়েন। সন্তানদের ক্লান্তি দেখে বাবা মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতেন। গ্রামের শেষ প্রান্তের একটি কুড়ে ঘরের মতো ছোট্ট একটি ঘরের কাছে তারা হাঁক দিতে শুরু করেন। ঘরের বউ বের হয়ে আসেন, তার হাতে শাখা আর সিঁথিতে সিঁদুর, অর্থাৎ হিন্দু পরিবারের ঘরণী। তিনি বেরিয়ে এলেন। জিনদের পিতা তার কাছে সাহায্য শুরু। 3 গ্লাস পানি প্রার্থনা করেন। কিন্তু গৃহবধূ ঘরে গিয়ে নিজের স্বামীকে বলেন, বাড়ির বাইরে 4 জন পুরুষ দাঁড়িয়ে, তারা বেশ লম্বা এবং মুখ কালো এবং মুখ ঢাকা, জোব্বা পরিধান করা, পানি চেয়ে দাঁড়িয়ে আছে, আপনি একটু দেখবেন। স্ত্রীর কথা শুনে স্বামীর মুখ এক অজানা কারণে উজ্জ্বল হয়ে যায়। সে দ্রুত ঘর থেকে বাইরে বের হয়ে আসে এবং ঘরের চারপাশে কিছু একটা গুঁড়ো ছিটিয়ে 4 জন জিনকে আটকে ফেলে। আসলে সেই গৃহবধূর স্বামী অন্য কেউ নন, ছিলেন এক দুর্ধর্ষ তান্ত্রিক। সে বহু বছর যাবৎ এমন জিন খুঁজে চলেছিল যাদেরকে বশ করে সে অগাধ ক্ষমতার অধিকারী হতে পারে। কিন্তু সে পরক্ষণেই বুঝতে পারে জিনের ক্ষমতা এবং শক্তিকে তাচ্ছিল্য করে বেশ ভুল করেছে সে। 4 জনকে বন্দী করার পর বাবা জিন তার ক্ষমতা প্রয়োগ করেন এবং বৃত্তাকার ভাবে ছড়ানো সেই গুঁড়োগুলোতে আগুন ধরে যায়। তান্ত্রিকের ঘরের চারপাশে আগুনের গোলায় পরিণত হয়। এভাবেই নিজের সন্তানদের নিয়ে বাবা জিন গ্রাম থেকে চলে যাবার সিদ্ধান্ত নেন, কিন্তু যেতে পারেন না। তান্ত্রিক তার ক্ষমতা প্রয়োগ করে সেই রাস্তাটি বন্ধ করে দিয়েছিল। তাই বাবা জিন তার সন্তানকে এই গ্রামে থাকার নির্দেশ দেন। বাবা জিনের অসীম ক্ষমতার জন্য তিনি গ্রাম থেকে বের হতে সক্ষম হন। তিনি যাবার আগে সন্তানদের বলেন, তোমরা 3 জন এই গ্রামেই থাকবে। এই তান্ত্রিক এই গ্রামের অনেক বড় ক্ষতি করার চেষ্টা করবে। তোমরা গ্রামবাসীকে রক্ষা করবে। আমি 3টি বীজ নদীর ধারে রেখে যাচ্ছি। এগুলো বট গাছের বীজ। এই বীজ থেকে 3 মাসের মধ্যেই বট গাছ বের হয়ে বড় হয়ে যাবে। এই গাছ হবে তোমাদের আবাসস্থল। আমি তোমাদেরকে নিতে আসব। এই কথা বলে জিন নদীর ধারে 3টি বীজ বপন করে এবং এই 3টি বীজ থেকে জন্ম নেওয়া গাছে ছিল 3টি বট গাছ, যা কাটার জন্য এই 7 জন জেলেকে আদেশ করা হয়েছে। কিন্তু কেন এই বট গাছ কাটার আদেশ দেওয়া হলো? কেই বা এই আদেশ দিচ্ছে? আর জিনদের এই কথোপকথনই বা কিভাবে জানা গেল? সুপ্রিয় শ্রোতা, এইসব জানার জন্য আর একটু সময় অপেক্ষা করতে হবে। এই 3টি বট গাছ থাকার জন্য এই গ্রামের কোনো ক্ষতি আজ পর্যন্ত হয়নি। 1971 মুক্তিযুদ্ধ কেবল শুরু হয়েছে। আমরা জানি প্রতিটি গ্রাম বা শহর জেলায় তখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেশ স্বাধীন করার জন্য ছিল অগাধ চেতনা। ঠিক তেমনি ছিল রাজাকারদের তাণ্ডব। আমাদের গ্রাম অনেক ভেতরে হওয়ায় রাজাকারদের নজর তখনও আমাদের গ্রামে পড়েনি। কিন্তু শকুনের চোখ ফাঁকি দেওয়া কি আসলে সম্ভব? শকুন রূপী রাজাকারদের দল পাকিস্তানি সেনাদেরকে আমাদের গ্রামের খবর দিয়ে দেয়। তারা আমাদের গ্রাম আক্রমণ করতেও আসে। কিন্তু কোনো এক অজানা শক্তি যেন আমাদের গ্রামকে ক্রমাগত রক্ষা করে যাচ্ছিল। যখনই হানাদার বাহিনী গ্রামের বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করত, ঠিক তখনই তারা দেখতে পেত কোথা থেকে যেন অগণিত বাঘের দল ছুটে এসে তাদের উদ্দেশ্যে মাছ খাই গলায় হুঙ্কার দিতে দিতে এগিয়ে আসছে।
গ্রামের সীমানা থেকে বের হবার সাথে সাথেই বাঘগুলো কেমন যেন অন্ধকারে মিলিয়ে যেত। এবার ফিরি জেলেদের ঘটনায়। জেলেরা সেই অজানা জায়গায় অবয়বের সাথে দেখা করে আসার পর থেকেই গ্রামে কিছু সমস্যা শুরু হয়। গ্রামের বেশ কিছু মানুষ অজ্ঞাত রোগে মারা যেতে শুরু করে। প্রত্যেকের মৃত্যুর ধরন ছিল একেবারে একই। প্রথমে কাশির সাথে রক্ত, পরে রক্তবমি, আর পরে যন্ত্রণাদায়ক মৃত্যু। কিন্তু এসবের কারণ কেউ জানে না। এদিকে পূর্ণিমা আসতেও বেশি দেরি নেই। এর মাঝেই গ্রামের প্রায় 20 জনের মতো মানুষ মারা যায়, আর অনেকেই বেশ অসুস্থ হয়ে পড়ে। গ্রামের মোড়ল তখন গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন। ইমাম সাহেব বলেন তিনি বটগাছের সেই জিনদের সাথে কথা বলবেন। মূলত গ্রামের ইমাম, মোড়ল এবং তার হাতে গোনা 2-3 জন সহ 4-5 জন জানতো সেই বটগাছের ঘটনা। ইমাম সাহেব জানান তিনি কিছুদিন পর পরই নিজের জিন পাঠিয়ে খোঁজ খবর করেন। এর মধ্যে চলে আসে পূর্ণিমার রাত। জেলেরা নিজেদের মতো প্রস্তুতি নিতে থাকে সেই 3টি বটগাছ কাটার জন্য। তারা কোদাল কুড়াল জোগাড় করতে থাকে। রাত প্রায় 11টা। এমন সময় 7 জন বাসা থেকে বের হয়ে পৌঁছে যায় সেই আম গাছের কাছে। সেখানে গিয়ে তারা দেখে অন্ধকারাচ্ছন্ন আম গাছের ছায়ায় বসে আছে সেই অবয়ব, আর তাদের উদ্দেশ্য করে বলছে, তোমাদের হাতে থাকা এই সাধারণ কুড়ালগুলো কোনো কাজে আসবে না, এগুলো ফেলে দাও। এই কথা শুনে জেলেরা বলে, কুড়াল ফেলে দিলে কাজ কাটবো কে দিয়ে? তখন সেই অবয়ব তাদের কুড়াল ফেলে দিয়ে নিজেদের হাতের দিকে তাকাতে বলে। তারা হাতের কুড়াল ফেলে দিয়ে নিজেদের হাতের দিকে তাকিয়ে দেখে তারা সম্পূর্ণ স্বর্ণ তৈরি একটা কুড়াল হাতে ধরে আছে। তাদের মধ্যে 2 জনকে একটি গাছ কাটার নির্দেশ দেয়া হয়। বাকি 5 জনের মধ্যে থেকে 3 জনকে এবং 2 জনকে 2টি গ্রুপে ভাগ করে 2টি গাছ কাটার নির্দেশ দেয়া হয়। তারা গ্রুপ অনুযায়ী গাছ কাটার জন্য তাদের গোড়ায় সেই কুড়াল দিয়ে আঘাত করতে শুরু করে, আর সাথে সাথে যেন কালবৈশাখীর ঝড় শুরু হয়। সেই ঝড় যেন মানুষকে উড়িয়ে নিয়ে যাবার ক্ষমতা রাখে। অনেক বড় ভুল করছেন আপনারা, এখান থেকে চলে যান। এই গাছ কাটলে আপনাদের গ্রাম উজাড় হয়ে যাবে। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যান, নয়তো আমাদের ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হব। এসব শুনেও জেলেরা কোনো কর্ণপাত করেনি। তারা গাছ কাটা থেকে নিজেদেরকে বিরত রাখতে ছিল নারাজ। এরপর কি হয়েছিল তা গ্রামবাসীদের অজানা। 7 জন জেলেই এক রাতের ব্যবধানে উধাও হয়ে যায়। তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদেরকে খোঁজার জন্য তাদের স্ত্রী সন্তান রাস্তায় নামে। তারা গ্রামের এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ এক সময় তাদের দেখা পাওয়া যায়, কিন্তু তাদের আচরণ ছিল অস্বাভাবিক। তারা গ্রামের ভেতর প্রবেশ না করে তাদের স্ত্রী সন্তানকে গ্রামের বাইরে এসে তাদের সাথে কথা বলার জন্য অনুরোধ করেছিল। জেলের স্ত্রীদের মধ্যে একজন ছিল কোরআনের হাফেজা। তিনি ব্যাপারটিকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছিলেন না। তাই তিনি উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। সাথে সাথে গ্রামের সীমানার বাইরে থাকা 7 জন জেলে আকাশ বাতাস কাঁপিয়ে কানে হাত দিয়ে আর্তচিৎকার করতে থাকে। আয়াতুল কুরসি পড়া শেষ হলে তারা দেখেন সেই 7 জনের চেহারা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তারা কোনো মানুষ নয়। তারা দেখতে মানুষের মতো হলেও মুখগুলো ছিল মাছের মতো, এবং তারা সেখান থেকে চলে যায়। এসব ঘটনা জেলেদের স্ত্রী গ্রামের ইমাম সাহেবকে জানালে ইমাম সাহেব বলেন আজ রাতেই জিন পাঠিয়ে খোঁজ নেবেন তিনি। ইমাম সাহেবের কথা মতো রাতের বেলাতেই তড়িঘড়ি করে তিনি জিন পাঠান। সেদিন রাতে ইমামের পাঠানো জিনগুলো আর ফেরেনি। পরদিন মাগরিবের পর তারা ফিরে আসে এবং জানায় সেই 7 জন জেলেকে বটগাছে থাকা 3 জন জিন বন্দি করে রেখেছে, কারণ তারা এই গাছ কেটে গ্রামের অনিষ্ট ডেকে আনতে পারত। আর তারা তাদের কাজে ব্যর্থ হওয়ায় তাদেরকে যে বটগাছ কাটার নির্দেশ দিয়েছে সে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে জেলেদের স্ত্রী সন্তানকে মারার জন্য জিন পাঠায়। কিন্তু সেখানেও তারা সফল হতে পারেনি। আসলে যে এই গাছ কাটার নির্দেশ দিয়েছিল সে ছিল খুবই শক্তিশালী একজন জিন, যে তার প্রতিজ্ঞা রক্ষার জন্যই এই গাছ 3টি কাটতে বলেছিল। আর সেই 3 রক্ষাকারী জিন থাকায় সরাসরি তারা গ্রামে প্রবেশ করতে পারছিল না জন্য জেলেদের মাধ্যমে গ্রামে প্রবেশ করে। এই জন্য জেলেদের মাছ ধরার জন্য বলা হয়েছিল, যেন সেই অনিষ্টকারী জিন তার দল বলকে গ্রামে প্রবেশ করাতে পারে। গ্রামে যারা রক্ত বমি করে মারা গিয়েছে তারা প্রত্যেকেই ছিল জেলেদের সাথে আসা সেসব জিনের শিকার। মূলত ইমাম সাহেবের মাধ্যমেই এই 3 জিনের এখানে আসা এবং জেলেদের বন্দী হবার ঘটনাগুলো জানা সম্ভব হয়েছিল। কিন্তু কিছু ঘটনা আছে এখনো খুলে বলার। এই ঘটনা খুলে বললেই অনিষ্টকারী জিনদের পরিচয় জানা সম্ভব হবে। তান্ত্রিক সেই জিনের পরিবারকে বন্দী করতে না পারায় বেশ ক্ষুব্ধ হন, আর সেই ক্ষোভের বশবর্তী হয়ে গ্রামের বাইরে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু বাবা জিন 3 সন্তানকে গ্রামে রেখেই চলে যায়। তান্ত্রিক তার পালিত কিছু শয়তান জিনের মাধ্যমে এই খবর জানতে পারে এবং অত্যন্ত শক্তিশালী এক জিনকে নিজের মন্ত্র দ্বারা আমন্ত্রণ করে।
তান্ত্রিকের উদ্দেশ্য ছিল সেই জিনকে বন্দী করা, কিন্তু বারবার সে ব্যর্থ হচ্ছিল। সে গ্রামের এদিক সেদিক ঘুরে নানা প্রকার কালো জাদু করতে থাকে। গ্রামের মানুষ জেনে যায়। গ্রামের মানুষ জানাজানি হবার পর গ্রামের মোড়ল তাকে গ্রাম থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু সে ছিল নারাজ। এক পর্যায়ে গ্রামের লোকেরা তাকে বেশ মারধর করে গ্রাম থেকে বিতাড়িত করে দেয়। গ্রাম থেকে চলে যাবার সময় সে সবাইকে বলে যায় এই গ্রামের সবাইকে সে দেখে নেবে। গ্রাম ছেড়ে চলে গিয়ে গ্রামের কাছাকাছি এক জায়গায় সে একটি ছোট ঘর বানিয়ে থাকা শুরু করে এবং সেখানেই তন্ত্র সাধনা করতে শুরু করে এবং সে কালজাদু করতে শুরু করে। এবং সেই কালজাদু সে কোনো মানুষের ওপরে করেনি, করেছিল পুরো গ্রামের ওপর। গ্রামের প্রতিটি মানুষের বিনাশের জন্য সেই কালজাদু করে। কালজাদু করার সময় জিন তাকে বলে সে তান্ত্রিকের কথা মতোই কাজ করবে, কিন্তু বিনিময়ে সে কিছু চায়। তান্ত্রিক তার কাছে কি চায় তা জানতে চাইলে সে বলে সঠিক সময় সে নিজেই চাওয়ার ব্যাপারে জানাবে। তান্ত্রিকের কালজাদুর কাজ সম্পন্ন হলে জিন তার দাবির কথা জানায়। সে বলে সে তান্ত্রিকের স্ত্রীর গর্ভে থাকা সন্তানের জীবন চায়। তান্ত্রিক এতে কোনোভাবেই রাজি হয় না। তান্ত্রিক রাজি না হয় জিন তাকে বারবার স্মরণ করিয়ে দেয় যদি সে তার দাবি পূরণ না করে তাহলে এই কালজাদু ব্যর্থ হবে। অন্যদিকে এই গ্রামের মানুষের ওপর তান্ত্রিকের এতটাই ক্ষোভ ছিল যে সে নিজের সন্তানের জীবন উৎসর্গ করতে পিছুপা হয়নি। এক পর্যায়ে তান্ত্রিক রাজি হয়। কালজাদু সম্পন্ন হবার পরদিন সকালে তান্ত্রিক ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। কেউ তান্ত্রিকের স্ত্রীর পেট চিরে পেটের ভেতরে থাকা বাচ্চা বের করে নিয়ে গেছে। এই দৃশ্য দেখে তান্ত্রিক পাগল হয়ে যায়। সে ভেবেছিল তার এক সন্তান দুনিয়ায় আলো না দেখলেও ক্ষতি নেই, কেননা পরবর্তী সন্তান দুনিয়ার আলো ঠিকই দেখতে পাবে। কিন্তু সে জানতো না তার এই কাজের জন্য তার স্ত্রীকেও জীবন দিতে হবে। সেদিন সকালেই সে তার করা কালজাদু বন্ধ করার জন্য আসনে বসে, কিন্তু কাজ শেষ হবার আগেই সেই জিন উপস্থিত হয়। সে জিনকে তার স্ত্রীর হত্যার কারণ জিজ্ঞেস করলে জিন বলে আমি কখনোই বলিনি আমার দাবি পূরণ করার জন্য অন্য কারো ক্ষতি হবে না। আপনি আমাকে আপনার স্ত্রীর কোনো ক্ষতি হবে কিনা জিজ্ঞেসও করেননি, তাই নিয়ম অনুযায়ী আমি কোনো ভুল করিনি। কিন্তু আপনি অনেক বড় ভুল করতে যাচ্ছেন। আপনার স্ত্রী বা সন্তানের মতো পরিণতি আপনারও হোক, সেটাই কি আপনি চাচ্ছেন? ঠিক আছে, তাই হবে। জিন তার কথা শেষ করতে না করতে ঝাঁপিয়ে পড়ে তান্ত্রিকের ওপর, ক্ষতবিক্ষত করে দেয় তান্ত্রিকের শরীরটাকে। কোন রকমে পালিয়ে নিজের প্রাণ হাতে নিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করে সে। গ্রামের ভেতরে থাকা 3 রক্ষাকারী জিনের জন্য সেই অনিষ্টকারী জিন গ্রামে প্রবেশ করতে পারছিল না। গ্রামে প্রবেশ করে তান্ত্রিক গ্রামের মানুষদেরকে ডেকে সবকিছু জানায়, সবাইকে সাবধান করে দেয় সে গ্রামের বাইরে চলে যায়। সেদিন সন্ধ্যায় তান্ত্রিকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় গ্রামের বাইরে এক ডোবায়। জিন যা চেয়েছিল তা সে পেরেছে, তাই তাকেও তার প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। এই জন্যই জিন সেই গ্রামের ক্ষতি করার উদ্দেশ্যেই জেলেদের ব্যবহার করে, কিন্তু এবারেও সফলতা পায় না। সফলতা না পেলেও গ্রামের ভেতরে তার কিছু সাগরেদ বাঁচতে সক্ষম হয়। ইতোমধ্যে সেটা বলা হয়েছে। জেলেদের বন্দি দশার কথা জেনে ইমাম সাহেব তাদেরকে ছেড়ে দেবার জন্য অনুরোধ করেন, কিন্তু তাদেরকে ছাড়া হয়নি। অন্যদিকে গ্রামে সেই অনিষ্টকারী জিনের দলবল ব্যাপক তাণ্ডব চালাতে থাকে। এর থেকে পরিত্রাণের উপায় জানতে চাওয়া হয় সেই 3 জন জিনের কাছে। তারা বলেন এই গ্রামে যতগুলো পরিবার আছে এবং পরিবারের যতজন সদস্য আছে তাদের সবাইকে নিজের পরিবারের সদস্য সংখ্যার সমান মোরগ দান করতে হবে। এই দান করা মোরগ জবাই করা যাবে না, তাদেরকে নদীর ধারে দিয়ে আসতে হবে, বাকি কাজ পরে জানানো হবে। জিনের কথা মতো প্রত্যেকটি পরিবার থেকে মোরগ সংগ্রহ করা হয় এবং এক পূর্ণিমার রাতে মোরগগুলো নিয়ে আসা হয় নদীর ধারে। শুধুমাত্র ইমাম সাহেবকে থাকতে বলা হয়। বাকিরা চলে গেলে ইমাম সাহেবকে একটি তরবারি দেয়া হয় আর পেছন ফিরে মোরগগুলোকে দেখতে বলা হয়। পেছন ফিরে ইমাম সাহেব অবাক হয়ে যান, এখানে মোরগ কোথায়? সবই তো জলজ্জান্ত মানুষ। গ্রামের সব মানুষ যেন সেখানে জড়ো হয়েছে। ইমাম সাহেবকে দেখে তারা ভয় পেতে শুরু করে। ইমাম সাহেবকে ভয় পেতে নিষেধ করা হয় এবং এলোপাথারি ভাবে তলোয়ার চালিয়ে হত্যা করতে বলা হয়। ইমাম সাহেব জিনদের কথা মতো কাজ চালাতে শুরু করেন। সেদিন রাতে নদীর পাড় থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছিল গ্রামবাসীদের কানে। সারা রাত আত্মচিৎকার শুনে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। ইমাম সাহেবের কাজ শেষ হলে তিনি দেখেন সেখানে কোনো মানুষ নেই, মানুষের জায়গায় মোরগগুলোর জবাইরত অবস্থায় পড়ে আছে। সেদিনের কাজ শেষ হলে ইমাম সাহেব ফিরে আসেন। গ্রামের ওপর থেকে বিপদ কেটে যায়। এরপর কেটে যায় 2টি বছর। সেই 7 জন জেলেকে মুক্ত করা হয়। তাদের মধ্যে প্রায় সবাই পাগলের মতো হয়ে গিয়েছিল। গ্রামে ফিরে এসে গ্রামের পরিবর্তন দেখে তারা অবাক হয়ে যায়। তারা জানায় তারা নাকি গতকালই গাছ কাটতে গিয়েছিল, কিন্তু একদিনের ব্যবধানে এমন পরিবর্তন কিভাবে হলো তা তারা কিছুতেই বুঝতে পারছে না। নিজেদের স্ত্রী সন্তানের খোঁজ নিয়ে তারা নিজ নিজ বাড়িতে যায়, কিন্তু কারো দেখা পায় না। তারা এক পর্যায়ে বদ্ধ পাগল হয়ে যায় আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করে। এবং তারা গ্রামের কোনো মানুষের দেখা হলেই
বলতো যে কেউ নাকি বাঁচবে না, সবাই মরবে। তাদের কথা শুনে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। ইমাম সাহেবকে জানানো হলে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যেদিন রাতে নদীর ধারে মোরগ জবাই করা হয়েছিল সেদিন রাতেই গ্রামের এক পরিবারে এক পুত্র সন্তানের জন্ম হয়, যা ছিল সকলেরই অজানা। সেই পুত্র সন্তানের জন্মের জন্যই সেদিন করা কাজগুলো প্রায় ব্যর্থ হয়েছিল। পরবর্তী সেই গ্রামে কি হয়েছিল এবং এসব থেকে তারা পরিত্রাণ পেয়েছিল কিনা তা এখনো জানতে পারেনি কেউ। ঘটনাটি বর্তমানে অমীমাংসিত অবস্থাতেই রয়ে গেল। প্রিয় লিসেনার্স, সব ঘটনার শেষ হয় না, হলেও জানা যায় না। কিছু ঘটনা এমন অমীমাংসিতই থেকে যায়। পরবর্তীতে কি হয়েছিল জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো, আর জানতে না যদি পারি তাহলে অমীমাংসিত হয়েই রয়ে যাবে আজকের এই ঘটনা। আজ বিদায় নিচ্ছি আমি সিফাত আলম। দেখা হবে নতুন কোন এপিসোডে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আরো একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, আর সেই ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। চলুন ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না, আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনি সারা জীবন ভালো থাকুন। রাসেল ভাই, আমার নাম নিলয়, আমি ঢাকার দোহার থেকে বলছি। ব্যস্ততার কারণে আমি স্টুডিওতে এসে ঘটনা বলতে পারলাম না। আমি চাই আপনি ঘটনাটি পড়ে শোনান। আমি ভূত এফএম এর অনেক বড় ফ্যান, বলতে পারেন ভূত এফএম আমার জীবন। আমি ছোটবেলা থেকে ভূত এফএম শুনে বড় হয়েছি। ছোটবেলা থেকেই আমার প্যারানর্মাল জিনিসের প্রতি অনেক আকর্ষণ। রাতে ভূত এফএম না শুনলে ঘুম হয় না। আমার জীবনে হাজার কষ্টের মাঝেও আমি ভূত এফএম শুনে মনটাকে হালকা করেছি। হয়তো একটু বেশি কথা বলে ফেলেছি রাসেল ভাই, কিন্তু আমার মনের আবেগটা আমি আপনার কাছে প্রকাশ করলাম। অন্তত আপনি আমার লেখাগুলো একটিবার পড়বেন, এটাই আমার শান্তি। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি, ঘটনাটি আমার মামাকে নিয়ে। তার নাম সাব্বির আহমেদ। তিনি ঘটনাটি যেভাবে বলেছেন আমি তার ভাষাতেই বলছি। আমি এক ছোটখাটো রেস্টুরেন্টে জব করি। আমার রেস্টুরেন্ট থেকে অনলাইনে ডেলিভারি দেওয়া হয়। সচরাচর আমার অনলাইন থেকে অনেক হোম ডেলিভারিও আমি পেয়ে থাকি। একদিন রাত 8:30 আমাদের কোম্পানির নাম্বারে একটা ফোন আসে। ফোনটি আমি রিসিভ করি। একজন ভদ্র মহিলা, সে বলল তার নাকি একটি পিৎজা লাগবে। আমি পিৎজা হোম ডেলিভারি দিয়ে আসতে হবে বলে বাসা থেকে বের হই। তারপর সেটি ঠিকানা অনুযায়ী ডেলিভার করার জন্য আমি সেখানে পৌঁছে যাই। 10 থেকে 15 মিনিটের সময় লাগে। 20 মিনিটের ভেতরে পিৎজাটি কমপ্লিট হয়ে যায়। এরপর আমি পিৎজাটি ভালোভাবে প্যাকেট করে ডেলিভারির পথে রওনা দিলাম। বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের অবস্থা কিছুটা খারাপ, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। কিছুক্ষণ পর সেই বাড়ির সামনে আমি বাইক নিয়ে এসে পড়লাম। বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম বাড়িটা একদম ভয়ঙ্কর, হয়তো 100 বছর আগের একটা বাড়ি। দেখে মনে হয় বাসায় কেউ থাকে না। নক করার সাথে সাথে দরজাটি খুলে গেল। এরপর আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাসার ভেতরে ঢুকলাম। কিছুক্ষণ পর মানুষের পায়ে হাঁটার শব্দ পেলাম। আচমকা আমার পিছন থেকে একটি হাত আমার কাঁধ স্পর্শ করলো। আমি সাথে সাথে ঘুরে তাকালাম। তাকিয়ে দেখলাম একজন ম্যাম। আমার দেহে প্রাণ ফিরে এলো। ম্যাম বলল, আপনি দাঁড়ান, আমি পিৎজার টাকাটা নিয়ে আসি। আমি দাঁড়িয়ে থাকলাম। এভাবে 5-7 মিনিট গেল, ম্যাম আসছে না। হঠাৎ আমার পাশ থেকে আমার একটি বাচ্চা ডাক দিল। বাচ্চাটির হাতে একটি পুতুল। বাচ্চাটি আমাকে বলতে লাগলো, আঙ্কেল, আমার সাথে লুকোচুরি খেলবেন? আর তখনই বিদ্যুৎ চলে গেল। আমি আবার ভয় পেলাম। আবার বিদ্যুৎ এসে পড়ল। আমি তাকিয়ে দেখলাম সেই বাচ্চাটি সেখানে নেই, কিন্তু তার হাতে থাকা সেই পুতুলটি ফ্লোরে পড়া ছিল। আমি পুরোই অবাক, কারণ 1-2 সেকেন্ডের ভেতরে একটি বাচ্চা কিভাবে উধাও হয়ে গেল আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমি বলে বোঝাতে পারবো না কেমন পরিস্থিতিতে আমি পড়েছি। আমি তখন এক দৌড়ে বাসা থেকে পালানোর চেষ্টা করি। বাসার বাইরে এসে আমি মোটরসাইকেলে স্টার্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু মোটরসাইকেল কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। এরই ভেতরে বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই বাসার ছাদ থেকে বাচ্চাটির আওয়াজ আসছিল, আঙ্কেল, আমার সাথে লুকোচুরি খেলবেন? আঙ্কেল, আপনি আমার সাথে লুকোচুরি খেলবেন? আঙ্কেল, আপনি আমার সাথে লুকোচুরি খেলবেন? ছাদের ওপর বাচ্চাটির দিকে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বাচ্চাটির চোখ দিয়ে রক্ত পড়ছে, বাচ্চাটির মুখ থেকে ক্রমাগত রক্ত পড়ছে এবং বাচ্চাটি আকৃতিতেও বড় হচ্ছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমি চোখ খুলে দেখে আমি বাড়ির বিছানায় শুয়ে আছি, আমার বাবা মা আমার পাশে। এরপর বাবা আমাকে বলল, তোকে হিন্দু পাড়ার ব্রাহ্মণ বাড়ির এক মহিলা রাস্তায় পড়ে থাকতে দেখেছে। এরপর তাদের বাসার মানুষজন মিলে ধরাধরি করে বাসায় নিয়ে এসছে। রাত 11টা বাজে। আমি ভাবলাম তোর রাত 10টায় ডিউটি শেষ হয়ে যায়, বাসায় আসার কথা, কিন্তু আজ 11টা বেজে গেল, তোর কোনো খবর নেই। আমি তোর ফোনে একটা কল দিলাম, আর কলটা ধরলো সেই হিন্দু বাসার মহিলা। এরপর তারা বলল, তোকে নাকি রাস্তায় জ্ঞান হারানো অবস্থায় পাওয়া গেছে, তারা সেখান থেকে নিয়ে এসে তোর জ্ঞান ফেরায়।
এরপর সেখানে আমার সাথে কি কি হয়েছিল আমি সব খুলে বলি। আমার বাবা মা আমাকে ঝাড়ফুঁক করেন। একটু সুস্থ হওয়ার পর আমি আবার রেস্টুরেন্টে যাই এবং কোম্পানির ফোনটা হাতে নেই। হাতে নিয়ে দেখি সেই দিন সেই ফোনে 8:30টায় কোনো কলই আসেনি। আমি তো অবাক, কিন্তু এমন পরিস্থিতিতে পড়ে যাই বলে বোঝাতে পারবো না। এই ছিল আমার ঘটনা। নিলয় আহমেদ, ঢাকা, দোহার। হ্যালো লিসেনার, কেমন হবে যদি একটা পবিত্র স্থান যেখানে জিনরা নামাজ পড়ে প্রতিদিন, আর ওই পবিত্র স্থানে একজন মসজিদের ইমাম ওইটা যদি খুঁজে যায় কিংবা ওইখানে পা দিয়ে নামাজ পড়া অবস্থায় যদি চলে যায়, তাইলে ইমামটার কি হবে? তো লিসেনার, আজকে এরকমই একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, ঘটনাটা হচ্ছে আমাকে পাঠাইছে আমার ফ্রেন্ড। আর থ্যাংক ইউ রাসেল ভাই, আগামী এপিসোডে মেবি আমার একটা ঘটনা শোনাইছেন। তো এটা ফার্স্ট ছিল, এটা সেকেন্ড। তো রাসেল ভাই, আশা করি আপনি সবসময় ভালো আর ভালোর দলে আছেন। তো চলুন আজকের ঘটনাটি আপনাদেরকে শোনাই। তো মূলত ঘটনাটা হচ্ছে আমাদের রাজশাহী জেলার আত্রাই থানার আশেপাশে এইদিকে হবে, জাস্ট লোকেশনটা বলতেছি না। তো ঘটনাটার শুরু, একটা মসজিদ আছে, মসজিদের মানে সামনে একদম, যেটাতে মানে যাইতে হয় পা দিয়ে আর কি। মানে এরকমটা হয় যে দরজা দরজা দরজার পরে কিন্তু ঘরে যেতে হয়, তো ঠিক এরকমটা মসজিদের ওইখানে আছে। মানে ওই জায়গাটা পার হয়ে তারপরে মসজিদে যেতে হবে। তো এরকম, তো মসজিদের জন্য একটা ইমাম রাখা হলো, মানে নিয়োগ দেওয়া হলো আর কি। তো একজন ইমাম আসলো, এলাকার কিন্তু না, কিংবা পূর্ব পরিচিত এলাকার সাথে এরকম না, একদম আননোন একটা মানুষ। তো আসার পর ওই যে একটা পবিত্র জায়গা, সবাই জানে এলাকার মোটামুটি, তো ইমামটা তো নতুন, তো সে তো জানে না। তো পবিত্র জায়গাতে হয়েছে কি যে পা দিলে অনেক প্রবলেম কিংবা এরকম হয়, তো ইমামটা জানে না। এখন একদিন এইভাবে নামাজ পড়াচ্ছিল, ইমামটা নিয়োগ দেওয়ার পর নামাজ পড়াতে পড়াতে তো এরকম 2 দিন 3 দিন যায়, 4 দিন যায়। তো একদিন ইমাম সাহেব মানে হঠাৎ করে একটা রাত্রে, এটা একটা রাত্রের ঘটনা, হঠাৎ করে ইমাম সাহেব কেন জানি না, প্রতিদিন কিন্তু ইমাম সাহেব ঠিক ফজরের আজানের 30-40 মিনিট আগে যায়, অজু টজু করে, তারপরে হচ্ছে মানে যা কাজ আছে আর কি, নামাজ টামাজ পড়ায়। ওইটা মেবি হচ্ছে 3টার পর, 4টা, মানে এরকম টাইম আর কি। তো হুজুর হঠাৎ করে একদিন রাত 2টার সময় জেগে যায়, হঠাৎ করে জেগে যায়। তো জাগার পরে হুজুর আর বুঝতে পারে না ওই দিন আসলে কি হয়েছিল, বুঝতে না পারে হুজুরটা 2টার সময় মসজিদের দিকে হাঁটা দেয়। তো মেনলি বলে রাখি, সামনে একটা গাছ, অনেক বড় একটা গাছ বাঁধে, তারপরে হচ্ছে যে জায়গাটা মানে একটু দূরেই হুজুরটা থাকতো আর কি। হুজুরটা একদম নতুন নতুন অবস্থায় ঘটনাটি ঘটে। তো যখনই হচ্ছে ওই যে পবিত্র জায়গা যেখানে নামাজ পড়ে, আমি জানি না যে পৃথিবীর মতো করে ওদের জিনদের সময় ওইরকম কি হয় এটা জানি না, বাট এখন অদ্ভুত ব্যাপার, রাত 2টার সময় হুজুর এটা মানে বলছে যে 2টা থেকে 3টার মধ্যে হবে আর কি, মানে নামাজের অনেক আগে আর কি, ফজরের। তো ওই টাইমে ওই গাছটা একটু ওই পাশে যাওয়ার পরে ওদের যে পবিত্র জায়গাটা আছে ওইটা খেয়াল করেনি, ওইটা একদম খুঁচে মুচে পা দিয়ে চলে গেছে, চলে রাত 2টার সময়। ওই সময় আবার অদ্ভুত ভাবে হুজুর বলে যে হুজুরের, যাই হোক সঙ্গত কারণে হুজুরের গাটা সব অপবিত্র ছিল। হ্যাঁ, তো অপবিত্র থাকার কারণে তো হুজুর যখন ওই পাশ দিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল হুজুরের মধ্য দিয়ে মানে যাচ্ছিল কিছু একটা এরকম টাইপের। তো এই ঘটনাটা মোটামুটি সবাই জানে, আমাদের এলাকার সবাই, মানে ওই এলাকার সবাই। তো যখন এরকম ভাবে মানে মনে হচ্ছিল কেটে কেটে গায়ের মধ্যে দিয়ে কিছু একটা যাচ্ছে আর কি। হ্যাঁ, ওই সময় মেনলি হচ্ছে জিনরা নামাজ পড়ছিল, তো ওদের মধ্য দিয়েই হুজুরটা মানে মসজিদের ইমামটা চলে যায় আর কি। তো চলে যাওয়ার পরে 2টার সময় মানে হুশটা ফিরে মসজিদে যাওয়ার পর হঠাৎ করে ঘড়ির দিকে যখন তাকাই, রাসেল ভাই আমাদের এদিকে কিন্তু যে ঘড়িগুলো আছে ওইটা হচ্ছে ওই যে লাল রঙের দেখা যায়, ওইখানে হচ্ছে টাইম কিন্তু ইংরেজিতে দেখা যায়, মানে কাটা ঘড়ি না আর কি। তো ওইটা টাইম দেখে তো হুজুর পুরাই অবাক। তো ওই সময় বাজে 2টা 45 থেকে 46 এরকম মেবি, একদম অ্যাকুরেট করে আমি বলতে পারছি না যেহেতু আমাকেও বলেনি, আমি ঘটনাটা শোনা একটা ঘটনা। তো হুজুর তো পুরাই অবাক, কি হলো, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ভাবে চলে আসলো কি। তো তখন হুজুরটার সেন্স ফিরলো, হুজুরটা চোখে মুখে পানি দিল, হুজুরটার মনে হলো যে তার গাটা কিন্তু পবিত্র নাই। তো তার গাটা অনেক ঘিন ঘিন করতে লাগছিল, মানে একটা অনেক অন্যরকম, মানে গা একদম ভারী ভারী একটা ভাব। তো হুজুর স্বাভাবিক সব ইটি করে আর কি ওই দিনের নামাজ না পড়ে চলে গেল বাসাতে। তো বাসাতে যাওয়ার পরে পরের দিন অব্দি ঠিকঠাক সবকিছু ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম কিছুই হয়নি। তো তার পরের দিন হুজুর স্বপ্ন দেখে যে হুজুরের কিছু একটা হারায় যাচ্ছে, মানে চলে যাচ্ছে, হুজুর ধরতে পারছে না, ছুতে পারছে না, এরকম আর কি। মানে ধরতে যাচ্ছে কিন্তু জিনিসটা চলে যাচ্ছে, নিতে পারছে না। তো স্বপ্নটা দেখলো, তো মেইনলি স্বপ্নটা দুঃস্বপ্ন ফেলে হুজুর যাই হোক এটা কাউকে লোকজনকে বলেনি। তো রাসেল ভাই এই প্রথম ভুলটা করার পরে দ্বিতীয়বার আবার সে একই ভুলটা করে। সে আবার ওইভাবে নামাজে যায়, আবার রাত 2টার সময় ঘুম থেকে উঠে উঠে আবার 2টার সময় মসজিদে চলে যায়, রওনা দেয়। তো ওইভাবে আবার এরকম গায়ের মধ্যে দিয়ে কি কি জানি যাচ্ছিল।
তো এরকম ভাবে সে মসজিদে যাওয়ার পরে হঠাৎ করে তার আবার ঘড়িটা দেখে যে কি ব্যাপার, আজকেও আমি ঠিক এই সময় আসলাম, কিছু তো একটা ব্যাপার ঘটছে। তো তারপরে হুজুর তো খুব চিন্তিত, কি ব্যাপার আসলে কি হচ্ছে এরকম। তো হুজুর কোনো কিছু না পড়ে দোয়া দরুদ যা আছে সব মসজিদে পড়ে। ওই দিন তার গা পবিত্র ছিল। হুজুর কিন্তু জানতো না যে ওখানে এরকম একটা পবিত্র জায়গা আছে, ওইখানে হচ্ছে জিনেরা নামাজ পড়ে এরকম আর কি। তো ওই দিন মেনলি ভালোভাবে কেটে গেল, কোনো প্রবলেম কিংবা কোনো কিছুই হলো না। আবার অদ্ভুত ব্যাপার, রাত্রেবেলাতে আবার সে স্বপ্নটা দেখলো যে কিছু একটা ধরতে যাচ্ছে কিন্তু ধরতে পারছে না, মানে ছুতে যাচ্ছে কিন্তু ছুতে পারছে না, অদৃশ্য একটা জিনিস। সে কিন্তু মানে জানেও না এরকম ভাবে যে ওই আসলে জিনিসটা কি। তো রাসেল ভাই তৃতীয় দিন একদম মানে কাল্পনিক ভাবে ব্যাপারটা সেম ঘটলো। হ্যাঁ, মধ্যে মাঝখানে একদিন বাদ পড়ছিল, সেদিনে হচ্ছে ওইখানে ওই দিক দিয়ে যায়নি। তো তৃতীয় দিন হচ্ছে আবার সেম জায়গা দিয়ে যায়। ও তো মানে হুজুরটা তো জানে না যে হচ্ছে ওইখানে পবিত্র জায়গা। তো রাসেল ভাই তৃতীয় দিন যখন ওই পাশ দিয়ে যায়, তখন যেই গায়ের মধ্যে হচ্ছে ফুটতেছিল ওইটা বেশি তীব্র হয় আর কি, প্রচুর পরিমাণে। হুজুরটা নিতে পারে না, এরকম অবস্থায় হুজুরটা একটু সামনে দূরে যায়, মানে গায়ের মধ্যে একদম ফুটে ফুটে যাচ্ছিল। তো হুজুরটা ঠিক সামনে যে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ওই সময় একটু পরে লোকজন আসে মসজিদে, এসে হচ্ছে দেখে হুজুরটা পড়া আছে। আর রাসেল ভাই এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, হুজুরটার গায়ের মধ্যে মানে মনে হচ্ছিল যে একদম কাটা, মানে ভিতরে ঢুকে গেছে বাইরে হয়ে গেছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো গোটা গা রাসেল ভাই একদম সম্পূর্ণ গা একদম সব কাটা কাটা হয়ে গেছে। তো ওইরকম ভাবে হুজুরটা হচ্ছে কোনো মতে তাকে সুস্থ টুস্থ করে তারপরে হুজুরটাকে মিনিমাম একদিন পরে তার হুজুরটার জ্ঞান ফিরে আর কি। তো হুজুরটাকে জিজ্ঞেস করা হয় যে কিভাবে এখানে কি হলো। পরে হুজুরটা যেগুলো জানায় আর কি, যে এভাবে প্রথম দিন আসে তার গায়ে আস্তে আস্তে করে কি জানি মানে ঢুকে যাচ্ছিল এরকম মনে হচ্ছিল। দ্বিতীয় দিন সেম। তো তৃতীয় দিনও এরকম এরকম ভাবে একদম সেন্সলেস হয়ে পড়ে গেছে। তখন ওইখানকার একটা মুরব্বী, তো লোকটা জিজ্ঞেস করলো যে হচ্ছে এখানে তুমি কোন রাস্তা দিয়ে আসো। তখন হুজুরটা মানে ওই সাইডের রাস্তাটা দেখায়, বলে যে যে গাছ আছে বড় গাছ, ওই গাছের রাস্তাটা দিয়ে আমি আসি। হ্যাঁ, তখন তো লোকটা বলল যে বাবা এখানে হচ্ছে মূলত জিনরা নামাজ পড়ে, এটা কিন্তু এখনো আছে জায়গাটা, এখনো এরকম। এটা কিন্তু অনেক আগের ঘটনা, নতুন না, অনেক আগের ঘটনা। তো বললো যে বাবা এখানে তো জিনরা নামাজ পড়ে, জিন জাতি, তো ওরা অনেক বছর ধরে এখানে আছে। তো আমরা সবাই মোটামুটি জানি, এটা আমাদেরই ভুল, তোমাকে জানানো হয়নি যে এখানে হচ্ছে ওরা নামাজ পড়ে, এটা একটা পবিত্র জায়গা, তো ওরা কোনোদিন মানুষের ক্ষতি করে না। তো এটা শোনার পরে হুজুর তো মানে নিজেই ভয়ের ভয়ের থেকে বেশি, ইমাম মানুষ তো ভয়ের থেকে বেশি নিজের খারাপ লাগে যে তখন বললো যে এরকম ঘটনা ওই লোকটা বললো আগেও ঘটেছে। ঘটেছে বলতে এরকম যাদের গায়ে ফুটে ওরা হচ্ছে যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে দিয়ে যদি কেউ যায় তাহলে এরকম হয়। আর বললো যে আপনার ভাগ্য প্রচুর ভালো, আপনি ইমাম মানুষ, সেজন্য আপনার ওই রকম ভাবে কোনো ক্ষতি হয়নি। ইমাম মানুষ সেজন্য ওরকম ভাবে ক্ষতি হয়নি, নয়তো অনেকে ওইখানে মারাও গেছে, এটাও শোনা যায়। তো হচ্ছে নামাজ পড়লে যদি কেউ ওই দিক দিয়ে যায় তাহলে হচ্ছে তার গায়ে এরকম ভাবে ফুটে ফুটে, এটা অনেক আগে ঘটেছে অনেকবার। তো হুজুর বলল, হুজুরের খারাপ লাগলো যে হুজুর যেহেতু ইমাম মানুষ, যে নামাজ পড়ছে অনেকে তাদের সামনে দিয়ে মধ্যে দিয়ে গেল। তো হুজুর নিজে নিজে খুব সংকোচ বোধ, কি ভাবছেন এখানেই ঘটনাটা শেষ, এখানেই সবকিছু? না, এটা কিন্তু শেষ না। তো এখানে একটা টুইস্ট আছে যে হুজুর একদিন আবার যাচ্ছিল ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে না একটু সাইড দিয়ে। হ্যাঁ, তো হুজুর অদ্ভুত ভাবে নামাজের যে এটা আছে, হ্যাঁ সূরা পড়ার এরকম ধ্বনি শুনতে পাচ্ছিল যে নামাজ হচ্ছে এরকম। আর হুজুর শোনার পরে মসজিদে আবার চলে যায়। যাওয়ার পরে অদ্ভুত ভাবে হুজুর আবার যা দেখে আবার দুইটাই, মানে যখনই যায় ওই দুইটা থেকে তিনটার মধ্যেই। মানে হুজুর এই যে ওই ঘটনাটা ঘটার পরে যতদিন মানে সুস্থ না হোক অব্দি, তারপরে আবার মসজিদে যাই কিংবা তার আগের 3 দিন যেভাবে যাই, অদ্ভুত ভাবে তিনটার মধ্যেই সে মসজিদে যাইতো। মানে যে নামাজের 2-3 ঘন্টা আগে চলে যায় বসে থাকতো, এরকম একটা ব্যাপার। তো হুজুর যে কোরআন তেলাওয়াত শুরু করে, হুজুর তো ওই সময় ভয় পেয়ে গেছে, কি ব্যাপার সময় আটকা গেল কিনা, প্রত্যেক দিন একই সময় আসে। তো হুজুরটা কি করে, মানে যে কোরআন টোরআন পড়া শুরু করে, আল্লাহর কাছে মাপ টাপ চাই, কিছু আমল আছে সেগুলো করে। তো করার পরে অদ্ভুত ভাবে হুজুরটা মানে কারো জন্য আওয়াজ শুনতে পাই। তো আওয়াজটা শোনার পরে হুজুরটা মসজিদ থেকে একটু বাহিরে আসে। তো বাহিরে আসার পরে ওদের যে নামাজ পড়ে ওই যে মানে জিনদের যে আসলে ওইখানকার যে সর্দার আর কি, সে বলে যে তুমি এরকম এরকম ভুল করেছো, তো তোমার এটার জন্য হচ্ছে 30 বার কোরআন খতম দিতে হবে ওইখানে। তুমি যদি 30 বার কোরআন কোরআন খতম ওইখানে দাও, হ্যাঁ, তাহলে হচ্ছে মানে প্রত্যেক 1 সপ্তাহের মধ্যে আর কি, তো যদি দাও তাহলে হচ্ছে তোমার সাথে যেগুলো ফুটছে কিংবা তোমার সময় আটকায় গেছে কিংবা এরকম আর হবে না। তো হুজুর তো এরকম হুজুরের সাথে এরকম আগেও ঘটেছে, এরকম না, হুজুর এমনিতেও মানে হুজুর মানুষ তো, তো এরকম। তো হুজুর এরকম নর্মালি ভাবে নিয়ে তো বাসায় এসে তারপরে হচ্ছে 7 দিন ওইখানে ওইরকম ভাবে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার পরে তো মোটামুটি হুজুরের হচ্ছে এরকম আর প্রবলেম হয় না। কিন্তু হুজুর তো ওইখান থেকে আসার আগে মানে ওইখান থেকে কিন্তু হুজুর চলে গেছে, 7 দিন পরে ওইখানে আর থাকেনি। তো হুজুর ওইখানে যতদিন ছিল প্রতিদিন যখন ওইখান দিয়ে যাইতো তখনই হচ্ছে ওইরকম শব্দ হতো, মানে আজানের গুনগুন 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 করে কে জানি করছে।
তো রাসেল ভাই এটাই হচ্ছে আমার ঘটনা, জানি না ঘটনাটা কতটা কি, তবে ঘটনাটা একদম সত্যি। ঘটনাটা হচ্ছে আমার বন্ধু শুভর কাছ থেকে নেওয়া। তো রাসেল ভাই যদি ঘটনাটি ভালো লাগে তাইলে অবশ্যই জানাই দিবেন, আর যদি এরকম ঘটনা আরো চান, অনেক আরো ঘটনা আছে। ওইখানে একটা পুকুর ছিল, তো পুকুরে একটা অদ্ভুত ঘটনা ঘটতো যে মানে সব হেল্প করতো জিনরা। তো এরকম একটা অনেক লং স্টোরি, বড় একটা ঘটনা আছে। যদি রাসেল ভাই আপনি শুনতে চান কিংবা লিসেনার যদি এরকম ঘটনা শুনতে চাই তাহলে অবশ্যই বলবেন, আমি আবার নেক্সট ঘটনা পাঠাবো। তো থ্যাংক ইউ রাসেল ভাই, দোয়া করবেন আমার জন্য। আমি বলছিলাম বাগমারা, রাজশাহী থেকে মাসুম। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাব। হাই লিসনার্স, ম্যাজিক ফ্রম পুরান ঢাকা সূত্রপুর থেকে। ওকে ম্যাজিক, আমরা আপনার ঘটনা শুনি। বলতে যাচ্ছি সেটা বেসিক্যালি আমার ফ্রেন্ড সুজন থেকে কালেক্ট করা। জি। তো সেদিন সুজন আমাকে এই ঘটনাটা বলার পর ভাবলাম আজকে ফুড এফএম এসে এই ঘটনাটা শেয়ার করব। তো যেটা হচ্ছে, সুজন আমার ফ্রেন্ড ঢাকা আসছে আজকে মিনিমাম 5 থেকে 7 বছর হয়, এর বেশি না। ওর ব্যাকগ্রাউন্ড গ্রামে, ও গ্রামের একটি ছেলে, আর খুব সাহসী একটি ছেলে। সেটা হচ্ছে ও আর ওর ফ্রেন্ড সার্কেল যারা ছিল গ্রামে, তারা একদিন হঠাৎ বিকালবেলা হাইড এন্ড সিক খেলতে খেলতে তো ভাবে যে হাইড এন্ড সিক খেলবে। তো হঠাৎ করে মাথায় ওদের প্ল্যান আসলো যে ওরা গ্রামে আম চুরি করবে। ওরা হাইড এন্ড সিক খেলতেছিল মিনিমাম 10 থেকে 15 জন। তো ওরা ভাবছে যে এতজন আম চুরি করতে গেলে তো ধরা খেয়ে যাবে, তো তার জন্য ওরা 3-4 জন যাবে, আর যারা যারা ছিল তাদেরকে রেখে যাবে, আর ওরা বলবে না যে কাদের কাদের নিয়ে যাবে। তো ওরা 3-4 জন মিলে প্ল্যান করার পর, তো সবাই যখন হাইড এন্ড সিক খেলার সময় লুকিয়ে গেছে, ওরা 3-4 জন উঠছে বট গাছের উপরে। আর সুজন যে আমার ফ্রেন্ড, ও বট গাছের সবচেয়ে উপরের যে ডালটা ছিল ওই ডালটাতে উঠছে। ওঠার পর বসার পরে দেখে ওর হাতে কিছু একটা বেজে চলে আসছে। সেটা হচ্ছে বট গাছের ডালে মিনিমাম 50 থেকে 60টা তাবিজ ছিল। আচ্ছা, যেটা নাকি একটা ব্যাগে করে বাঁধা ছিল। তাবিজ ব্যাগের মধ্যে? হ্যাঁ, একটা ব্যাগের ভিতর তাবিজ ছিল। তো বট গাছের নিচেই ছিল একটা মুদি দোকান। ওই মুদি দোকানে নাকি ও কেমন একটা কাজিন মুদি দোকান চালায়। তো ও বট গাছে থেকে মুদি দোকানদারকে বলতেছে যে ভাইয়া, বট গাছের উপরে তো দেখলাম একটা তাবিজ। ওই ভাইয়া নিচে থেকে বলতেছে যে তাবিজ মানে কি, তো তুই নিচে চলে আয়। তো সুজন নিচে চলে আসার পর দেন ওই ভাইয়া বলতেছে যে কি দেখছিস উপরে। সুজন বলতেছে যে উপরে তো দেখলাম 50 থেকে 60টা তাবিজ মিনিমাম বাঁধা বট গাছের একটা ডালে। আচ্ছা। ওই ভাইয়া তারপর বলতেছে যে তাবিজ গুলা কেটে নিয়ে আয় তো। তো সুজন আবার কি করলো, ও ওই গাছের ডালে আবার চললো, চড়ার পর তাবিজ গুলা কেটে নিয়ে আসছে। নিয়ে আসার পর ওই ভাইয়াকে তাবিজ গুলো দিয়ে দিল। দেন ওই ভাইয়া তাবিজ গুলা কি করছে না করছে এটা আর ও বলতে পারে না। ওই ভাইয়া মিনিমাম, যে ভাইয়া তাবিজটা নিচে, মুদি দোকানের ভাইয়াটা, ওই ভাইয়াটা মিনিমাম হয়তো বা তাবিজটা ফেলে দিছে, এরকম একটা কিছু। তো তখন খুব ছোট ছিল, আমাকে যেভাবে বললো যে আজিজ ও বাসে চলে গেছে। বাসে চলে যাওয়ার পর রাতে ডিনার টিনার করে ঘুমিয়ে পড়ছে। তো ঘুমিয়ে পড়ার পর সকালবেলা যখন নাকি সুজন উঠলো বাসা থেকে, তো ও দেখতেছে যে বাসার ম্যাক্সিমাম সবাই ওর পাশে বসা। আচ্ছা। আর আন্টি ওর সাথে ওর মাথার উপর হাত বোলাচ্ছিল, এরকম একটা কিছু। আর ও ঘুম থেকে ওঠার পর তো আন্টিকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, কি হয়েছে, আমার কি হয়েছে, আর এরকম করতেছে কেন তোমরা সবাই। এমন টাইমে সুজনের চাচা সুজনের ইসে থেকে রুমে চলে আসে। চলে এসে বলতেছে যে কিরে, কালকে রাতে তোর কি হয়েছে। তো সুজন বলতেছে কালকে রাতে কি হয়েছে না হয়েছে আমি কিভাবে বলবো, আর সবাই সকালবেলা আমার রুমে কেন। সুজনের চাচা বলতেছে যে কালকে রাতে তোর কি হয়েছে তুই জানিস না। ও মানে আসলে কিছু জানে না? হ্যাঁ, ও কিছুই জানে না। ও নর্মালি আচ্ছা। ঘুম থেকে সকালবেলা আমরা যেভাবে উঠি, ও সকালবেলা ওইভাবেই ঘুম থেকে উঠছে। ঘুম থেকে ওঠার পরে দেন ওর চাচা বলতেছে কালকে রাতে তুই এত চিল্লাচিল্লি করছিস যে আমরা তোরে আটকে রাখতে পারি না। ও বলতেছে মানে। তো তারপর ওর চাচা বলতেছে যে তুই কালকে রাতে বারবার খালি রুম থেকে বের হয়ে যাবি, আর আমরা তোরে এক পর্যায়ে ভাবছিলাম যে আমরা তোরে বেঁধেই রাখবো। আচ্ছা। তারপরে সুজনের শরীরে দেখতেছে সুজন নিজেও যে অনেকগুলা দরজা থেকে স্পট পড়ে আছে, এই টাইপের কিছু একটা। তো তখন বুঝতে পারছে যে না, ঘটনাটা সত্যি, আর ওরে সবাই যা বলতেছে ওইটা একদম ঠিক। গেল তো এরকম একটা টাইমে বিকাল চলে আসছে। বিকাল চলে আসার পর বাসায় সব নর্মাল হয়ে গেছে। বিকাল চলে আসার পর সুজনকে ওর বাসা থেকে বলতেছে যে বাজারে যাওয়ার কথা। বাজারে গিয়ে ও কি নিয়ে আসবে, সেটা হচ্ছে বাজারে গিয়ে ওর বাসা থেকে বলছে যে ইলিশ মাছ কিনে নিয়ে আসার জন্য। তো ও একা একা বাজারে যাবে, আর তার ভিতর আবার সকালবেলা দেখলো যে ওর বাসায় অনেক প্রবলেম হয়েছে। ও ভাবলো যে ওর মামাতো ভাইকে সাথে করে নিয়ে যাবে। মামাতো ভাই আবার ওর থেকে ছোট। ও একটা সাইকেলে করে ওর মামাতো ভাইকে পিছনে বসিয়ে তো ওর মামাতো ভাইকে নিয়ে গেছে বাজারে। বাজার থেকে আসার সময় বাজারে গিয়ে ইলিশ মাছ কিনছে। কেনার টাইমে ইলিশ মাছ ছিল ওর মামাতো ভাইয়ের কাছে। ওর মামাতো ভাইয়ের কাছে ইলিশ মাছ, আর ওর মামাতো ভাই ছিল ওর সাইকেলের পিছনে। তো ইলিশ মাছটা নিয়ে আসার সময় আর ও ইলিশ মাছ ধরেনি, এটা আগেই বলে রাখা ভালো।
তো আস্তেছে আস্তেছে এমন একটা টাইমে ওর মামাতো ভাই পাশে ছিল, মানে যে রোডটা দিয়ে আসতেছে সেই রোডের ডান পাশে ছিল হলো একটা খাল। ওর মামাতো ভাই বলতেছে ভাইয়া দেখছো? তো ও বলতেছে যে কি? তো বলতেছে খালে দেখো। ওর মামাতো ভাই ওরে বলতেছে যে খালে দেখো। তো খালের দিকে তাকানোর পর ও যেটা দেখে সেটা হচ্ছে যে একটা লোক খালে নর্মালি মনে হয় যে রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন একটা লোক খালে ওইভাবে হেঁটে চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে কোনো পানি টানি কিছু আছে পানি যেটা টানি বোঝা কিছু নেই, যাচ্ছে না। মানে নর্মালি কিন্তু খালে পানি টানি দিয়ে সব ভরা। তো আচ্ছা। এই জিনিসটা ও দেখার পর ওর ভিতরে ভয় ঢুকে গেছে। তো ও চিন্তা করছে যে এখন যদি আমি ভয় পাই তাহলে আমার যে মামাতো ভাই পিছনে, ও তো ছোট, তখন ও কি করবে? এবং ও আরো ভয় পাবে। ও আরো ভয় পেয়ে যাবে। তো ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। ও ভাবতেছে যে না, এখন আমি ভয় পেলে চলবে না। তারপর Right. একটা সকালবেলা আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। তো ও না ভয় না পেয়েও না পাওয়ার মতো করে মাথাটা নিচ করে সাইকেল নর্মাল যেভাবে চালানোর কথা সেভাবে চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আবার ওর কি যেন মনে হলো যে একটু তাকাই। আচ্ছা। তাকানোর পরে ও যে জিনিসটা দেখতেছে সেটা হচ্ছে যে লোকটা হাঁটতেছে ঠিকই, হুম। তো লোকের যে মানে পেট পর্যন্তই বডিটা আছে, বাট পেটের নিচে যা আছে ওইগুলা মানে কিছু নাই। ও এতটুকু মানে রিয়েলাইজ করতে পারছে আচ্ছা। যে পেট পর্যন্তই লোকটার যা আছে, আর পেটের নিচে কিছু নাই, আর ওর দিকে তাকিয়ে আছে। তো এই জিনিসটা দেখে ওরা কিছু না বলে নর্মালি বাসায় চলে আসতে, আর মামাতো ভাইকে অত কিছু একটা বুঝতে দেয়নি। তো বাসায় চলে আসার পর ও আন্টিকে ইলিশ মাছটা দেওয়ার নাকি মানে ওই ইলিশ মাছটা যতটুকু ধরছে সেটা হচ্ছে ওর মামাতো ভাই হাতে থেকে নিয়ে ইলিশ মাছটা আন্টির হাতে দিছে, জাস্ট এতটুকু ও ইলিশ মাছটা ধরছে। আচ্ছা। তো মজার ব্যাপার হচ্ছে ওর মামাতো ভাইয়ের কাছে মানে ইলিশ মাছটা ছিল, মামাতো ভাইয়ের শরীরে ইলিশ মাছের কোনো গন্ধ নেই। ও রাতে নাকি একবার গোসল করছে, দেন তাও নাকি ওর শরীরে প্রচুর ইলিশ মাছের গন্ধ। তো আন্টি ওরে বলতেছে কি তোর থেকে তো ইলিশ মাছের গন্ধ ছোটেই না, আচ্ছা। তুই কি গোসল করিস নাই? তো ও বলতেছে যে আমি অলরেডি একবার গোসল করছি, আমি নিজেও গন্ধ পাইতেছি, তো এখন আরেকবার গোসল করে আসিস। ও পুকুরে গিয়ে আবারও গোসল করছে, দেন রাত 10টা না 11টার সময় জানি আবার পুকুরে, মানে মোট ওর 2 থেকে 3 বার গোসল করা কমপ্লিট। আচ্ছা। ওর শরীরে থেকে ইলিশ মাছের গন্ধ যাইতেছে না। আন্টি তখনই বুঝতে পারছে যে কোন একটা ঝামেলা আছে। কোন একটা ঝামেলা আছে। তো তখন আন্টি ও পরের দিন যেটা হয় গ্রামে স্বাভাবিক যে গ্রামে হুজুর ফুজুর ঝাড়ফুঁক যারা করে ওদের দেখানো পরে, তো ওই পানি পড়া, তারপর তাবিজ টাবিজ হাবি জাবি এগুলো অনেক কিছুই দিছে ওকে। তো মোটামুটি নর্মালি ঠিকই যাচ্ছিল। একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় ও ভাবছে যে ওর ফ্রেন্ডের বাসায় যাবে। ওর ফ্রেন্ডের বাসায় গিয়ে কি টিভি দেখার এই টাইপের কিছু একটা করছে, টিভি বা ডিভিডি প্লেয়ার এগুলা দেখে তো ও চিন্তা করতেছিল বাসায় ব্যাক করবে। বাসায় ব্যাক করার টাইম মোটামুটি অনেক রাত হয়ে গেছিল। অনেক রাত হয়ে যাওয়ার পর এমন টাইমে পড়তেছিল বৃষ্টি। তো বৃষ্টি পড়ার আগে ওই যে বিদ্যুৎ চমকালে একটা আমরা আলো দেখতে পাই না, ওই আলোটার ভিতর ও দেখলো কি ওর সামনে একটা শ্যাডো টাইপ কিছু একটা দাঁড়ানো। তো এটা দেখে ওর আগে যে মানে পাস্টে হয়ে যাওয়া যে ঘটনাগুলা ওগুলো সব মনে পড়ে গেছে। ও এমন টাইমে অনেক মানে দৌড়াবে এমন একটা সিচুয়েশন। তো ও এক পর্যায়ে দৌড়ে দিচ্ছে। দৌড়ে দেওয়ার পর ওর ফ্রেন্ডের বাসা থেকে ওর বাসা মিনিমাম যেতে 5 থেকে সর্বোচ্চ 5 মিনিটই লাগবে। তো ও দেখতেছি কি ও মিনিমাম 15-20 মিনিট দৌড়েছে। দৌড়ানোর পর ও স্টিল যে জায়গায় দাঁড়ানো ছিল ও ওই জায়গায় আছে। 15-20 মিনিট দৌড়ানোর পরে ও স্টিল ওই জায়গায় আছে। এমন টাইমে নিচে তাকালো, নিচে তাকানোর পরে ও দেখতেছে যে ও মাটি থেকে মিনিমাম 1 হাত উপরে ভেসে আছে। আচ্ছা। 1 হাত উপরে ভেসে আছে। তো পরে এটা দেখে ও সাথে সাথে বেহুশ হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর ও ঘুমে থেকে যখন নাকি উঠলো, উঠে দেখলো যে ওর বাসায় আছে, কিভাবে আছে না আছে ও কিছুই জানে না। তো এমন টাইমে ও গ্রাম থেকে তারপরে চলে আসছে আমাদের বাসার নিচে, মানে আমরা এখন যে বাসাটাতে থাকি ওই বাসার নিচেই। তারপর সুজনরা এই ফার্স্ট ভাড়া চলে আসে। তো তারপর ও আসার পর ওর সাথে নাকি আর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস একটা হয়নি। এইভাবে কয়েক মাস কাটার পর হঠাৎ করে ও একদিন হুজুর, মানে ও হচ্ছে হলো ইসেতে কোরআন শরীফ শেখার জন্য এক হুজুরের কাছে প্রায় যেত। হুজুরের কাছে যাওয়ার পর একদিন হুজুর ওরে কোরআন শরীফ শেখার টাইমে ওরে বলতেছে যে সুজন তোমার কি কিছু একটা হইছে? আচ্ছা। হুজুর হঠাৎ করে ওকে মানে বলতেছে কোন কিছু না জিজ্ঞেস মানে বলার ফলে হ্যাঁ, মানে হ্যাঁ, কিছুই জানেন না হুজুর, হ্যাঁ। হঠাৎ করে কথাটা শুরু হুজুর করলেন। হঠাৎ করে বলতেছে যে আচ্ছা। সুজন তোমার কি বাবা কিছু একটা হইছে? আচ্ছা। তো ও বলতেছে কেন হুজুর হঠাৎ আমাকে এটা এই বললেন? প্রশ্ন কেন করছেন? এই প্রশ্ন কেন করতেছেন? তো হুজুর ওকে জাস্ট এতটুকু বললো যে এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সবাই চলে গেল, তুমি থেকে যাবা, আচ্ছা। আমার তোমার সাথে একটু কথা আছে। ওকে। তো ও হুজুরের থেকে ওই কথা আছে শোনার পর ও থেকে গেছে। তো থেকে যাওয়ার পর হুজুর অজু টজু করে কিছুক্ষণ পর আবার ভিতরে ওই রুমে চলে আসছে। চলে আসার পরে বলতেছে যে এখন বসো। ওরা একটা কি যেন একটা মানে কিভাবে যেন একটা বসতে বলছে, তো ওই স্টাইলে ও বসছে। বসার পরে এখন হুজুর ওরে বলতেছে যে আমি যাই করি না করি, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো উপরে তাকাতে, তুমি ততক্ষণ পর্যন্ত উপরে তাকাবা না, আচ্ছা। তুমি নিচেই তাকায় থাকবা। আর যাই হোক তুমি নিচেই তাকায় থাকবা, আমি বলবো দেন তুমি উপরে তাকাবা। তাছাড়া সুজন তুমি কখনো উপরে তাকাবা না, আর না হলে প্রবলেম হবে একটা। হুম।
তো ওইভাবেই ও নিচে তাকে আছে। তো নিচে তাকানোর পরে হুজুর ওর যে পাস্টে যে ঘটনাগুলো ঘটে গেছে, এই যে এইটা ওইটা মানে হুম। ইলিশ মাছে থেকে শুরু করে ও যে ওই যে যাবতীয় বৃত্তির ঘটনাগুলো। ভিতরে যা যা হইলো, হুম। হুজুর দেখে ও দেখলো কি যে হুজুর মানে হুবহু সেগুলো বলছেন। ওই সেগুলাই বলে দিচ্ছে। আচ্ছা। আর এমন একটা টাইমে হুজুরের চারপাশে থেকে এমন স্মেল, সুন্দর স্মেল আসতেছিল, হুম। তো ও এটা দেখে না ওর অনেক ইচ্ছে হইতেছিল যে উপরে তাকানোর জন্য, আর হুজুর কি করতেছে মানে একটা কিউরিয়াসিটি কাজ করে ওর ভিতরে। রাইট। তো সেটার জন্য ও আর উপরে তাকায়নি, যেহেতু হুজুর ফার্স্টেই বলে দিয়েছিল যে কখনো উপরে তাকাবো না। দেন কিছুক্ষণ পরে হুজুর ওকে বললো যে এবার তাকাও। তাকানোর পরে দেখে যে হুজুরের জায়গায় আছে। তো হুজুরকে বলতেছে যে আপনি এগুলা কিভাবে জানেন, আপনাকে তো আমি হুম। এগুলা শেয়ার করিনি, রাইট। আপনি জানলেন কিভাবে এগুলা? এটাই। তো হুজুর তখন ওকে একটাই কথা বললো যে তুমি বাসে চলে যাও, আর আমি জানলাম কিভাবে এই প্রশ্নটা কখনো করবা না। আচ্ছা। তো ও বুঝতে পারছে যে কোন একটা ঝামেলা আছে কোন একটা এখনো। ঝামেলা হুম। আছে, না হলে হুজুর আমাকে এতদিন পরেও কিভাবে কেন এগুলা বললো। আর কোন একটা কারণে হুজুর সেটা জানাতেও চান না যে আসলে হ্যাঁ কি হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হুম। হুজুর একটা এই কোন একটা কারণে এটা জানাতেও চান না। তো যাক, এই কথাটা ও হুজুর যে ওরে এত কিছু বলে দিছে, এই কথাটা তারপর ও বাসে যাওয়ার পর ওর আম্মুর কাছে শেয়ার করছে। ওর আম্মুর কাছে শেয়ার করার পর ওর আম্মু আবার ওর আব্বুকে রাত্রে করে বলছে যে দেখো সুজনের সাথে এগুলা যে হইছে, তো তো হুজুরের কাছে হুজুর তো ওরে আজকে এগুলা বলছে। তো ওর আব্বু বলছে যে তাহলে এক কাজ করো, কালকে লাঞ্চের টাইমে হুজুরকে ইনভাইট করো বাসায়। বাসায় আসার পর জিনিসটা আসলে কি এটার ব্যাপারে একটু কথা বলি হুজুরের সাথে। তো ও সকালবেলা গিয়ে হুজুরকে লাঞ্চে ইনভাইট করে আসছে। হুজুরও লাঞ্চে এসে লাঞ্চ টাঞ্চ করার পর বাসার যে মুরব্বী যারা ছিল জি। সবাই মিলে বসছে, যে বসার পর হুজুরকে জিজ্ঞেস করতেছে যে ওর যে একটা প্রবলেম হয়েছে সেটা তো বুঝতে পারছি, হুম। এখন এটা সলিউশন কি? তো দেন হুজুর বলতেছে ও একটা ওর কাছে থেকে ওই একটা ওদের গ্রামে একটা বট গাছ ছিল, বট গাছের থেকে অনেকগুলো তাবিজ ওগুলা কেটে ফেলছে। আর ওই আচ্ছা। তাবিজটা নাকি আল্লাহর কোন এক পরের বান্দা অনেক বছর আগে, মানে মিনিমাম 700 না 800 বছর আগে এরকম একটা টাইমে ওই গাছে ওই তাবিজগুলা মানে বেঁধেছিল। সেটার কারণটা হচ্ছে হলো ওই যে গ্রামটা, ওই গ্রামে নাকি অনেক নদী ভাঙ্গা, তারপর আরো আদার্স অনেক প্রবলেমই ছিল। হুম। তো প্রবলেম থাকার কারণে ওই তাবিজটা বাঁধার পর আর কোনো প্রবলেম হয়নি ওই গ্রামে। আর হুজুর এটাও বলতেছে যে ও যে মানে ওর যে ভাইয়াটাকে, ওর ভাইয়ার ডিসিশনে ও যে তাবিজগুলা মানে কাটলো, হুম। সেই ভাইয়ার নাকি এখন অবস্থা অনেক খারাপ, আর ওই গ্রামেরও নাকি অবস্থা অনেক খারাপ। তো তারপর আঙ্কেল খোঁজটোজ নিয়ে দেখে যে হ্যাঁ ওই ভাইয়া এখন গ্রামের মানে রাস্তার ফকির এই টাইপের কিছু একটা। আচ্ছা। আর ওই গ্রামে আবার নদী ভাঙ্গা টাঙ্গা মানে যা আছে, ওই গ্রামের অবস্থাও টোটালি খারাপ। খারাপ। আচ্ছা। তো হুজুর বলতেছে যে ও যে এই কাজটা করছে, তো তখন আঙ্কেল বলতেছে যে ও তো তাহলে এই কাজটা বুঝে করে না, আর যদি এবং বুঝতো খারাপ কাজ তাহলে করেছে। at least এই কাজটা করতো না। হুম। তো হুজুর বলতেছে এই কারণেই ও বেঁচে আছে, আর যদি বুঝে কাজটা করতো হুম। তাহলে হয়তো বা আজকে আর সে বেঁচে থাকতো না এই- হয়তো। এই টাইপের কিছু একটা। তো যাই হোক, এই যে আঙ্কেল বলতেছে যে তাহলে এটার এখন সলিউশন কি, যে হুম। প্রবলেম হয়েছে তো সেটা তো একটা সলিউশন দিতে হবে, এখন এটা সলিউশন কি? তারপরে হুজুর বললো যে ওকে এটা সলিউশন আমি দিয়ে দিব না। তারপরে হুজুর পরের দিন সুজনকে ডাকা হুজুর এই যে রুমে নিয়ে যাওয়ার পরে অনেক তাবিজ একটা তাবিজ দিছে আর পানি পড়া এই টাইপের কিছু একটা দিছে, আর ওকে বলছে যে আর যাই হোক সন্ধ্যার পরে নদীর পাড়ের সাইডে যাইতে না। আচ্ছা। আর এর মাঝখানে আমি একটা কথা মিস করছি, সেটা হলো সুজনকে প্রায় মানে পিছনে থেকে কেউ ডাক দিত সুজন 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 স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। অথচ ও পিছনে ঘুরে তাকানোর পরে দেখতো যে মানে পিছনে কেউ নাই, পিছন থেকে ওকে খোঁচা দিত, থাপ্পড় দিত, আর পিছনে ঘুরে তাকানোর পরে দেখতো যে কেউই নেই পিছনে, ও নর্মালি। তো হুজুর ওকে বললো যে নদীর পাড়ে যেতে না। তো হুজুরের কথা মতো নদীর পাড়ে সন্ধ্যা হলে যেত না। এরকম করে চলতেছে। আর হুজুর যে ওকে একটা তাবিজ দিছিল হাতে, হুজুর বলছে যে এই তাবিজটা কখনো খুলবা না, আর এই তাবিজটা যেদিন খুলে নিজে থেকে পড়ে যাবে তো সেদিন তুমি বুঝবা যে তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, আর কোনো তোমার সাথে কোনো প্রবলেম নেই। একদিন হঠাৎ করে ও কোনো একটা কাজে, কি যেন কাজে বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে দুপুর টাইম ছিল তখন। বের হওয়ার সাথে সাথে মোটামুটি বিকাল হয়ে আসবে এরকম একটা টাইমে হুজুর ওকে ফোন দিয়ে বলতেছে যে তুমি এখন মসজিদে আসো, তুমি এখনই মসজিদে আসো, আর তুমি যে আসবা একা আসবা না, সাথে কাউকে নিয়ে আসবা। তো ও বলতেছে যে কেন? হুজুর বলতেছে যে কোনো একটা সমস্যা আছে। হুজুর নিশ্চয় খুব তাড়াহুড়া করছিল। হ্যাঁ হ্যাঁ, হুম। হুজুর খুব তাড়াহুড়ো করতেছে। তো এরকম টাইমে ও আরেক ফ্রেন্ডকে ও রিকোয়েস্ট করে যাই হোক যেভাবে কনভিন্স করে ও মসজিদে নিয়ে গেছে। তো ওই যে ফ্রেন্ডটা ছিল, ওই ফ্রেন্ডটাকে হুজুর বলছে যে তুমি চলে যাও, আর ওরে হুজুর একটা রুমে নিয়ে যাওয়ার পর মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বন্ধ করে রেখে হুজুর যেন কোথায় চলে গেছে।
তো নামাজের টাইম হয়েছে, নামাজের টাইম হওয়ার পর দিন হুজুর আসছে, আসার পর রুম খুলে তারপরে ওকে বলতেছে যে কোনো কথা না বলে অজু করো, অজু করার পর নামাজ পড়ো। হুজুর আর ও একসাথে নামাজ টামাজ পড়ার পর ও আবার ওই রুমে চলে আসছে। ওই রুমে চলে আসার পর এখন ও হুজুরকে জিজ্ঞেস করতেছে যে আপনি এত কিছু হইলো, আমি কিছু বুঝলাম না, আপনি আমাকে এত তাড়াহুড়া করে ডেকে নিয়ে আসলেন, বাট নিয়ে আসার পর আমাকে 1 থেকে 1.5 ঘন্টা যে এই রুমের ভিতর আটকে আটকে রাখলেন, এটার মানে কি? তাহলে আমাকে এত তাড়াহুড়া করার দরকারটা কি ছিল? আর তাহলে 1.5 ঘন্টা আমাকে এই রুমে একা অফ করে রাখলেন কেন? তখন হুজুর বলতেছে আজকে তোমার একটা এমন একটা রিস্ক ছিল আর এমনই একটা ফারাক আসছে, যেটা মানে কি বলবো, আজকে তোমার লাইফের উপর ব্যাপারটা যাইতো। তো যাই হোক, তুমি এখন এটা থেকে সেফ হয়ে গেছো, আমি এইখানে এই কারণে আর এর থেকে বেশি কিছু জানতে চাও না। মানে হুজুর ও কোনো একটা কোশ্চেন করলে জাস্ট এতটুকু বলতো যে যতটুকু জানাচ্ছি ততটুকু জানো, এর থেকে বেশি কিছু জানতে চাও না। তো এই 3-4 দিন পরে হঠাৎ একদিন সুজন ঘুম থেকে উঠে দেখে যে ওর যে তাবিজটা, হুজুর যে তাবিজটা দিছিল ওইটা এইভাবে বিছনায় পড়ে আছে। তো তখন ও বুঝতে পারছে যে সবগুলা প্রবলেমেরই সলভ হয়ে গেছে। দেন এখন ও মোটামুটি ভালোই। ওকে, তো এই ছিল স্টোরি। হ্যাঁ, এই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক লম্বা স্টোরি এবং অনেক চমৎকার করে বলেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি যে পরবর্তীতে আবার নেক্সট টাইম আপনি আবার আসবেন।